আচ্ছা, কোনটা দেওয়া ছিল যেন রিডিং এর? হোমওয়ার্ক কোনটা দেওয়া ছিল? ক্যামব্রিজ 10 ক্যামব্রিজ রিডিং টেস্ট 2। 10-এর। 10-এর কোনটা? টেস্ট 3। এটাই তো না? জি ভাইয়া। আচ্ছা, আমি তো লাস্ট দিন হচ্ছে একদম র ভাবে বলছিলাম লিস্ট অফ হেডিং কিভাবে করবেন। হ্যাঁ, তো ওখানে আসলে কোনো সিস্টেম বা কোনো কিছু বলি নাই। রিডিং পড়ে পড়ে পুরো প্যারাগ্রাফ পড়ে, যেটা অনেক সময় সাপেক্ষ। ঠিক আছে, তো আজকে আমরা একটু জিনিসটা সংক্ষেপে কিভাবে করা যায়, বিশেষ করে প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে আমরা খুবই অল্প সময় এটা বের করতে পারি। প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে খুবই অল্প সময় আমরা বের করতে পারি লিস্ট অফ হেডিং। এগুলো অতটা চ্যালেঞ্জিং হয় না। তো প্যাসেজ 2 আর 3 এর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, একটু কমপ্লেক্স হয়, একটু চ্যালেঞ্জ একটু বেশি। ঠিক আছে, আচ্ছা, শুরুতে আমরা কি করি? শুরুতে আমাদের কাজ হবে যে হেডিং গুলো যেগুলো আছে, ঠিক আছে, প্রথমে ইনস্ট্রাকশন দেখলাম যে এখানে কি বলতেছে। আচ্ছা, তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে লিস্ট অফ হেডিং গুলো দেখতে পাচ্ছি না, এখানে আছে। তো যদি লিস্ট অফ হেডিং কোশ্চেন থাকে, এই যে এই লিস্টটা হচ্ছে আগে দেয়া থাকে, প্রশ্নেরও আগে দেয়া। প্রশ্ন বলতে এই যে প্যাসেজের আগে দেয়া থাকে। ঠিক আছে, প্যাসেজের আগে দেয়া থাকে মানে এক কথায় এই ধরেন এখান থেকে প্যাসেজটা শুরু হয়েছে, এই লিস্ট অফ হেডিং প্রশ্নটা দেওয়া থাকবে এই প্যাসেজেরও আগে। তার মানে আপনি ধরেন রিডিং প্যাসেজ 2 তে যদি লিস্ট অফ হেডিং পান, তাহলে ওই ক্ষেত্রে কি করা থাকবে জানেন? ওই ক্ষেত্রে এই যে এই প্রশ্ন ধাঁচটা এটা হচ্ছে উপরে দেওয়া থাকবে, তার নিচে হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে। নর্মালি এইভাবে দেখি আমি। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে বুঝার আরেকটা ইজি ওয়ে হচ্ছে কি, যখনই আপনার প্যারাগ্রাফে মার্কিং করা থাকবে এ, বি, হ্যাঁ, সি, তো তাইলে একটা পসিবিলিটি থাকে লিস্ট অফ হেডিং হওয়ার। ঠিক আছে, তো এই ABCD এরকম মার্কিং থাকলে কোশ্চিন টাইপ হচ্ছে কমনলি হচ্ছে কোশ্চিন টাইপ কি কি আসতে পারে, লিস্ট অফ হেডিং আসতে পারে, ম্যাচিং ইনফরমেশন আসতে পারে। ঠিক আছে, এই দুটা কোশ্চিন টাইপ আসতে পারে। তো ম্যাচিং ইনফরমেশন আমরা দেখছি দেখছি কোথাও, মানে সলভ হয়তো করিনি, দেখছি কোথাও। এই যে এখানেই হয়তো পাবো, স্যার একটা দেখা যাচ্ছে ইয়াতে ছিল। উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, এটাকে বলে ম্যাচিং ইনফরমেশন। মানে এই যে স্টেটমেন্ট গুলো আছে, এই যে ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ, তো এইগুলো কোন প্যারাগ্রাফ থেকে আসছে। ঠিক আছে, মানে এই ইনফরমেশনটা আমরা কোন প্যারাগ্রাফে পেয়েছি। তো দেখেন ম্যাচিং ইনফরমেশনের হিন্টস দেখেন, এই যে ABCDG, এই যে এইচ এইভাবে লেখা আছে। ঠিক আছে, এইভাবে থাকলেই ধরে নিতে হবে কোশ্চেন টাইপ কি কি হওয়ার পসিবিলিটি আছে বলি তো, লিস্ট অফ হেডিংস আর একটা কি ম্যাচিং ইনফরমেশন। ঠিক আছে, কমনলি এই দুটো কোশ্চেন টাইপ হয়। তো আর আরেকটা হচ্ছে আমরা যদি হচ্ছে আরো স্পষ্ট করে দেখতে চাই, তাহলে এখানে তো সুন্দর করে লেখাই থাকে লিস্ট অফ হেডিংস। ঠিক আছে, আর ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে কি লেখা থাকে? ওই ওই এই যে আচ্ছা। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। এগুলো আমাদের কোশ্চেনটা চেনার উপায়। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, আর এই দুটা লিস্ট অফ হেডিংস আর ম্যাচিং ইনফরমেশনের মধ্যে দেখেন পার্থক্যটা, পার্থক্যটা হচ্ছে দেখেন, পার্থক্যটা হচ্ছে মেন পার্থক্য হচ্ছে এখানে যে স্টেটমেন্ট গুলো আছে বা যে লাইন গুলো আছে বা যে ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো কোন প্যারাগ্রাফ কন্টেইন করে, মানে কোন প্যারাগ্রাফে আমরা পাই। যেরকম 14-এ যে স্টেটমেন্টটা আছে, যেরকম এই যে রেড কালারেশন অফ লিভস, মানে পাতার এই যে লাল রং, এটা এই সম্পর্কে কোথায় বলা আছে, এই ডিসক্রিপশনটা কোথায় আছে। মানে এখানে বলছে যে রাইট দ্য কারেক্ট লেটার এ থেকে আই পর্যন্ত, তার মানে এখানে অনেকগুলো কয়টা আছে, প্রায় GHI প্রায় 9টা বা 8টার মতো হচ্ছে কি আছে প্যারাগ্রাফ আছে। তো ওর মধ্য থেকে আপনার কি করতে হবে, এখানে কয়টা কোশ্চেন আছে, 1 2 3 4 5, 5টা কোশ্চেন আছে। তো 5টা কোশ্চেনের জন্য তো আসলে সবগুলো প্যারাগ্রাফ থেকে আসবে না ইনফরমেশন গুলো, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে, ধরেন 14-এর হচ্ছে
এই সম্পর্কে তথ্য দেওয়া আছে প্যারাগ্রাফ সি তে, তাহলে 14 এর আনসার লিখতে হবে সি। ঠিক আছে। আর লিস্ট অফ হেডিং এর তফাৎটা কি, যে এখানে দেখেন কোশ্চিন গুলোই দেওয়া থাকে কি হিসেবে, প্যারাগ্রাফ হিসেবে। দেখেন প্যারাগ্রাফ এ বি সি ডি ই, ঠিক আছে, তার মানে প্যারাগ্রাফটা এখানে ফিক্সড। ঠিক আছে। আর হেডিংটা এখানে এই যে রোমান হরফে দেয়া থাকে, ঠিক আছে, রোমান লেটারে দেয়া থাকে। তো এখানে দেখেন আমাদের তার মানে দেখেন এই লোকেশনটা দিয়ে দেয়া আছে। কি দিয়ে দেয়া আছে? লোকেশনটা দিয়ে দেয়া আছে, যেরকম প্যারাগ্রাফ বি, হ্যাঁ প্যারাগ্রাফ সি। তো এইগুলো আসলে স্পেসিফিক না প্যারাগ্রাফে, একটা প্যারাগ্রাফ দিয়ে দিল ওইটার আবার লোকেশন তো আসলে ওইভাবে খোঁজার কিছু নেই। ঠিক আছে। তার মানে আমাদের যে লিস্ট অফ হেডিংস কোনগুলো কোন প্যারাগ্রাফে বসবে ওইটা হচ্ছে আমাদের হচ্ছে দেখতে হবে। তার মানে এখানে যে ইনফরমেশন গুলো আছে, এখানে যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো কোন প্যারাগ্রাফ থেকে আসছে। তো ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের কাজ থাকে ওইটা। আর লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমাদের কাজ থেকে যে এখানে যে হেডিং গুলো দেয়া আছে মানে টাইটেল, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য ইন্ডিভিজুয়াল টাইটেল আছে। ঠিক আছে। প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য ইন্ডিভিজুয়াল টাইটেল আছে। তো আমাদের টার্গেট থাকে ওই টাইটেলটা হচ্ছে কি, এই যে প্যারাগ্রাফের জন্য সুইটেবল ওইটা বসানোর চেষ্টা করা। তো লিস্ট অফ হেডিং এর চ্যালেঞ্জটা কি জানেন, মানে পুরো একটা প্যারাগ্রাফের ওভারঅল একটা মিনিং যেটা দেয়, এই যে যে সেন্টেন্সটা বা যে ওয়ার্ড গুলো পুরো একটা প্যারাগ্রাফের ওভারঅল যে আন্ডারস্ট্যান্ডিংটা পাই ওইটা দেয়, ওইটাই হচ্ছে লিস্ট অফ হেডিং হবে, মানে লিস্ট অফ হেডিং এর আনসার হবে, মানে ওই প্যারাগ্রাফের জন্য ইন্ডিভিজুয়াল হেডিং হবে। ঠিক আছে। তো সো ফার আমরা কি কি বললাম একটু বলেন তো, একজন সামারি করেন তো। আহ দেব শেখর, আপনি বলেন তো কি বললাম, এই দুইটার মধ্যে তফাৎটা কি? হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ও আচ্ছা, মানে লিস্ট অফ রিডিং এর ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ গুলা এখানে প্রশ্ন আকারে থাকবে। দেন হচ্ছে এখানে কিছু হেডিং আছে মানে ওই প্যারাগ্রাফ রিলেটেড, যেটা হচ্ছে জিস্ট হিসেবে হচ্ছে আছে। তো আমাদের হচ্ছে ওই প্যারাগ্রাফ পড়ে হচ্ছে জিস্টটা বের করতে হবে। আর আপনার হচ্ছে আরেকটা যেটা হচ্ছে আপনার ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং, যেটা ম্যাচিং এর ক্ষেত্রে আপনার শুধু মানে প্রশ্ন আকারে দেওয়া থাকবে প্রশ্নগুলা। সেখান থেকে আমাদের শুধু লোকেশনটা বের করতে হবে যে কোন প্যারাগ্রাফে ওই কথা বা ওই প্রশ্ন সম্পর্কে বলছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, আপনারা কি খাতা কলম নিয়ে বসছেন? যেগুলো বললাম এগুলো কিছু কিছু কি পয়েন্ট আছে এগুলো নোট করে নিন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, তো ম্যাচিং ইনফরমেশনের সব থেকে বড় চ্যালেঞ্জ কি দেখেন, একটা ইনফরমেশন, হ্যাঁ, এটা কই থেকে আসে এটা খুঁজে বের করা চ্যালেঞ্জিং আছে। কারণ কি, সহজ কথায় এই ম্যাচিং ইনফরমেশনটা কখনো আপনার ইয়ে থাকে না, লোকেটর ওয়ার্ড থাকে না, মানে আপনার কমনলি থাকে না আর কি। কারণ এটা দিয়ে দিলে তো লোকেশন পেয়েই গেলেন, তাই না? এটা কমন সেন্স না আমাদের, যে এটা কেন দিবে, এটা দিয়ে দিয়ে দিলে তো সহজেই আমরা পাবো। ঠিক আছে। আচ্ছা, মহসিন হাসানকে আপনাকে চেনেন? মহসিন হাসান আপনাদের কারো পরিচিত? উনি তো গ্রুপে নাই। আচ্ছা দেখি তো। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো এখানে আপনার ম্যাচিং ইনফরমেশন যেটা আছে কোশ্চেন টাইপ, তো এটার ক্ষেত্রে তো লোকেটর দেয়া থাকে না, কারণ লোকেটর দিয়ে দেয়া, লোকেটর মানে তো আমরা বুঝি যে কোনো কিছুর নাম বা কোনো একটা আপনার সাল এগুলো দেয়া থাকলে তো সহজেই আমরা বের করতে পারি, তাই না? তো তাহলে তো ওইটা ইনফরমেশন সহজে পেয়ে গেলাম, তো অত ইজি করে দেবে না এগুলো। ঠিক আছে। আচ্ছা মহসিন হাসান, আপনি কি আমাদের গ্রুপে অ্যাড আছেন? আপনাকে তো চিনলাম না। স্যার আমি উমর ফারুক, আমি রিনেম করে নিচ্ছি স্যার। উমর ফারুক আমি। ও আচ্ছা। আচ্ছা, তার মানে বুঝতে পারছি আমরা এখানে যে আপনার মেইনলি কি লোকেশনটা ওইভাবে কিন্তু হাইলাইট করে দেওয়া থাকবে না। তার মানে আমাদের কি খুঁজতে হবে বলুন তো? মিনিং খুঁজতে হবে। ঠিক আছে। কিওয়ার্ড বলতে এখানে, কিওয়ার্ড বলতে যেটা আছে যে মিনিং কোনগুলো, হুবহু আপনার হচ্ছে ওয়ার্ড পাওয়ার পসিবিলিটি খুবই কম। ঠিক আছে। তো এইটা আমি মনে করি লিস্ট অফ হেডিং এর থেকেও চ্যালেঞ্জিং এটা, বিশেষ করে প্যাসেজ 2 প্যাসেজ 3 ক্ষেত্রে ভালোই চ্যালেঞ্জিং ম্যাচিং ইনফরমেশন গুলো। কারণ একটা ইনফরমেশন ধরেন এই যে খড়ের গাদায় সূচ খোঁজার মতো, তো এইগুলো কোশ্চিন টাইপ আমরা রেকমেন্ড করি সবার লাস্টে সলভ করি, সবার লাস্টে। মানে আপনি যখন, আপনি যখন নিজেরা কথা বলেন না, আপনি যখন
আপনি যখন এই আদার কোশ্চেন গুলো সলভ করবেন তখন কি আপনার কিছুটা প্যারাগ্রাফ পড়া হবে না বলেন তো? এটা সলভ করতে গিয়ে প্যারাগ্রাফের কিছু অংশ আপনার পড়া হবে না? জি ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন তো জি ঠিক মতো? মানে জি কোনো ভাইয়া। রেসপন্স নেই, এই জন্য ভাবতেছি যে জি ভাইয়া, নেটওয়ার্কের কোনো শোনা সমস্যা যাচ্ছে। কি। ওকে। ভাইয়া আচ্ছা আরেকবার যদি বলতেন, বুঝিনি। আচ্ছা, আমি বললাম যে এখানে দেখেন আমরা ম্যাচিং ইনফরমেশন কেন সবার লাস্টে করব, কেন ম্যাচিং ইনফরমেশন গুলো কেন আমরা লাস্টে করব? কারণ এটা হচ্ছে অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মতো, এটা কঠিন কাজ। কারণ একটা ইনফরমেশন থেকে দিয়েছে, এটা খুঁজে পাওয়া, তো পুরা প্যারাগ্রাফ গুলো পড়তে হবে, সবগুলো প্যারাগ্রাফ পড়তে হবে, যেটা খুব চ্যালেঞ্জিং, ঠিক আছে, এবং টাইম কনজিউমিং। তো ওই রকম কাজ আমরা করব না। আমরা ফার্স্টে কি করবো জানেন? আমরা ফার্স্টে আদার যে কোশ্চেন টাইপ গুলো আছে ওইগুলো দেখবো, যে আসলে এইগুলো আগে আনসার করলে সুবিধা হয় কিনা। দেখেন এখানে কি আছে, কমপ্লিট দ্য নোটস বিলো। এগুলো লোকেশন কিছুটা দেয়া থাকে না? কিছুটা হলেও দেয়া থাকে না বলুন তো? আবার সিরিয়াল মেনটেন করে না এগুলো? সুবিধা আছে জি। না? হুম। সিরিয়াল তো মেনটেন করে অ্যাটলিস্ট। হ্যাঁ। আর এই যে জি লাইট ভাইয়া। স্পিন হাইপোথিসিস, এটা তো একটা সুন্দর করে বোল্ডে দেয়া আছে, মানে এটা আপনার এটা হেডিংসে দিয়ে দিছে, তার মানে এখানে খোঁজা কিন্তু মোটামুটি কম্পারেটিভলি ইজিয়ার। তারপরে এর মধ্যে খুঁজলে দু একটা কিওয়ার্ড পাইতেও, কিওয়ার্ড বলতেছি, লোকেটর পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তো তারপরও লোকেশনটা ফাইন্ড আউট করা ইজি এবং সিকোয়েন্স মেনটেন করে। আর এটা সলভ করতে করতে আমাদের একটা যেটা প্যারাগ্রাফ মিনিমাম পড়া হয়ে যাবে। এটা সুবিধা হচ্ছে কি, পরবর্তীতে যখন সবগুলো কোশ্চেন সলভ করে আমরা ম্যাচিং ইনফরমেশন যাব, তখন আমার অটোমেটিক লোকেশন গুলো পেয়ে যাব। দুই তিনটা, আর এই যে এখানে কয়টা আছে, পাঁচটা। তো মোটামুটি ধরেন টোটাল যদি পাঁচটা বা সাতটা প্যারাগ্রাফ থাকে, ওর মধ্যে দেখবেন যে চারটা আপনার পড়া হয়ে যাচ্ছে আদার কোশ্চেন আনসার করতে গিয়ে। তাহলে আর দুইটা বা তিনটা থাকতেছে, ওই দুইটা তিনটা তখন আপনার হচ্ছে আনসার বের করতে পড়া লাগতেছে। আদারওয়াইজ এই এখানে আসার সাথে সাথে দেখবেন যে আপনি দুইটা খুঁজে পাইছেন, তো এটার আনসার হয়ে গেল সাথে সাথে। আমার কথা বুঝতে পারছি? এখানে আরেকটা ইউনিক স্ট্র্যাটেজি ফলো করা যাইতে পারে, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে করতাম, সেটা হচ্ছে যে আমরা যখন এইগুলো সলভ করব না, এইগুলো সলভ করব, ট্রু ফলস নট গিভেন করব, তখন এখান থেকে কোশ্চিন গুলো আমরা যদি পড়ে নিয়ে পড়ে নেওয়ার পরে এইগুলো সলভ করতে যাই, তখন মাথার মধ্যে একটু থাকবে, তখন মাথার মধ্যে থাকবে কোশ্চিন গুলো। পড়ে নিয়ে বলতে কি, মানে এখানে তো সবগুলো ওয়ার্ড আপনার আন্ডারলাইন করার দরকার নেই। এখানে তো পুরো একটা সেন্টেন্স আছে, এখান থেকে যদি আমরা সংক্ষেপে করি, দুই তিনটা ওয়ার্ডের মধ্যে আমরা নিয়ে আসবো জিনিসটা। হ্যাঁ, দুই তিনটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসবো। তো যতটুকু আমাদের খেয়াল থাকে, পুরাটা তো মাথায় রাখা সম্ভব না, আর আমরা মুখস্থ করব না। তো যতটুকু আমাদের খেয়াল থাকে এটা মাথায় নিয়ে আমরা যদি এইগুলো সলভ করি, মানে এটা মাথায় নিচ্ছি কিন্তু এটা সলভ করবো না, নিয়াত এটা না। আমাদের টার্গেট থাকবে কি, আমরা হচ্ছে এই যে নোট কম্পিটিশন সলভ করবো, ট্রু ফলস নোট গিভেন সলভ করবো, মানে আপনার আদার যে কোশ্চেন গুলো আছে এইগুলো সলভ করবো, ঠিক আছে? এইগুলো সলভ করলে ইভেনচুয়ালি আমাদের দেখবেন যে এখান থেকে দুইটা তিনটা আমরা কমন পেয়ে যাচ্ছি, যে এইখান থেকে দুই তিনটা আনসার আমরা পেয়ে যাচ্ছি, আর আর দুই একটার লোকেশন ঝাপসা, মানে আবসা আবসা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো তখন ওখানে গিয়ে কিন্তু খুঁজলে পাওয়া যাবে। আমার কথা বুঝতে পারছি মোটামুটি স্ট্র্যাটেজিটা কিরকম হবে? মানে এক্সাম হলে আপনি কিভাবে কোশ্চিন থেকে প্যাসেজে আনসার সলভ করবেন, এটা হচ্ছে স্ট্র্যাটেজি এরকম। কারণ রাইট নাও আমরা যেভাবে করতেছি এইভাবে তো আসলে এক্সাম হলে কমপ্লিট করতে পারবো। তো এইভাবে আসলে টাইমটা সেভ হয়। আর একটা প্যাসেজের লাইন বাই লাইন পুরাটা পড়ার কোনো দরকার হয় না, ঠিক আছে? কারণ একটা প্যাসেজ সলভ করতে আপনার 20 মিনিট সময়। তো ওখানে যদি আপনি দেখেন এই যে ম্যাচিং ইনফরমেশন শুরুতে আনসার করতে যান, এখানে আছে 5 মার্ক, কিন্তু 5 মার্কের আনসার করতে আপনার 20 মিনিট চলে যাবে। তো অনেক ক্ষেত্রে তার থেকে বেশি সময় লেগে যেতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, আমরা এই কোশ্চিন গুলো একটু আবসা চোখ বুলাই গেলাম, এবং লাস্টের দিকে আমরা কি করব, এইগুলো আনসার করার সাথে সাথে ওখানে মিলাবো যে হ্যাঁ এটা হবে কিনা ওইটা হবে। তো নেক্সট দিন আমরা এই যে এটা সলভ করে আপনাদের হচ্ছে দেখাবো যে কিভাবে প্র্যাকটিক্যালি এটা করে। হ্যাঁ, আমরা লিস্ট অফ হেডিং ছিলাম, লিস্ট অফ হেডিং করবো আজকে। আচ্ছা, তো আবার দেখেন ট্রু ফলস নোট যখন আমরা সলভ করতে যাবো, তখন আরো কয়েকটা প্যারাগ্রাফ পড়া হয়ে যাবে, তার মানে আমাদের সুবিধা হইলো না? জি ভাইয়া। বুঝতে পারছি মানে কিভাবে টাইমটা সেভ হবে? কারণ জি এখানে দেখেন ভাইয়া। কতগুলো প্যারাগ্রাফ, অনেকগুলো, দেখছেন কত বড় টেক্সট, চ্যালেঞ্জ আছে না? তো আমাদের এইগুলো যে ট্রু ফলস নট গিভেন নোট কম্পিটিশন সলভ করতে গিয়ে অনেকগুলো পড়া হয়ে যাবে। তখন বাকিগুলো যেগুলো থাকবে ওইগুলো আমরা দেখবো যে হ্যাঁ ঠিক আছে, ম্যাচিং ইনফরমেশনে এখান থেকে কোনো আনসার হয় কিনা। তো প্রথমে যেগুলো হচ্ছে আমরা পেয়ে যাবো ওইগুলোতে আনসার করে ফেলবো সাথে সাথে। আর যেগুলো পাবো না, দুই একটা প্যারাগ্রাফ হয়তো বাকি থাকবে, ওইগুলো পড়ে আমরা তখন ওইটার আনসার করে ফেলতে পারবো। এইভাবে টাইমটা সেভ হবে, ঠিক আছে? আর আমরা হচ্ছে কি শিখলাম, ম্যাচিং ইনফরমেশন আর লিস্ট অফ হেডিং এর তফাৎ। তো আমি যদি এক কথায় তফাৎটা বলি, তো লিস্ট অফ হেডিং এ মূলত একটা প্যারাগ্রাফের একটা হেডিং দাঁড় করাতে হয়, মানে একটা প্যারাগ্রাফের নাম দিতে হয়। প্রত্যেকটা প্যাসেজেরও একটা নাম থাকে, তাই না? ঠিক একইভাবে
আমাদের লিস্ট অফ হেডিং এর টার্গেট থাকে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের নাম দেওয়া, প্রত্যেকটা প্যারাগ্রাফের নাম দেওয়া। আচ্ছা, আর প্যারাগ্রাফের নামটা হইতে গেলে ওভারঅল পুরা প্যারাগ্রাফে ডিসকাশন হয়েছে এমন কোনো কিছু নিয়ে ওইটা নাম দিতে হয়, ঠিক আছে? কোন একটা জাস্ট ইনফরমেশন আছে, হ্যাঁ, জাস্ট ওই ইনফরমেশনটা ওই প্যারাগ্রাফে আছে, নট নেসেসারিলি এটা আপনার হেডিং হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তার মানে ওভারঅল একটা আইডিয়া, যেটা হচ্ছে যে নামটা ইয়ে করে, রিফ্লেক্ট করে, ঠিক আছে, যে হেডিংটা ওভারঅল ওই প্যারাগ্রাফের আইডিয়াকে রিফ্লেক্ট করে, ঠিক আছে, ওইটাই হবে আপনার কি কারেক্ট হেডিং, ঠিক আছে? তো আর এখানে ম্যাচিং ইনফরমেশনের টার্গেটটা কি থাকবে, এই যে এই কথাটা, এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে বলা আছে, ঠিক আছে? তার মানে দেখেন, ম্যাচিং ইনফরমেশনের একটা প্যারা আছে, সেটা হচ্ছে কি দেখেন, এই 14 আর 16 নাম্বার ধরেন সেম প্যারাগ্রাফ সি তে আছে, ধরেন ধরেন ফর এক্সাম্পল 14 আর 16, হ্যাঁ, এই দুটা ইনফরমেশন একটা সেম প্যারাগ্রাফে আছে, সি নাম্বার প্যারাগ্রাফে আছে। তাহলে কি হবে, মানে এই 14 আর 16 এর আনসার দুটার জন্য কি বসবে বলো তো? ই হবে। বুঝতে পারতেছি বিষয়টা? সেম এখানে হবে। দেখেন এই যে এনবি দিয়ে বলে দিছে, দেখছেন কি বলছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, মানে কি একবারের বেশি ইউজ করতে পারবো। তার মানে এখানে একটা হিন্টস দিয়ে দিছে যে এমন হইতে পারে যে প্যারাগ্রাফ এ তে এখান থেকে দুইটা ইনফরমেশন আছে, থাকতে পারে না? থাকতে পারে কিনা? হ্যাঁ ভাইয়া পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, তো ওইটা রিপিটেডলি আসবে আনসার, ঠিক আছে? তো এটা একটা চ্যালেঞ্জ। তো এক্সাম হলে মনে হতে পারে কারো যে আমি একটা তো পাইলাম এখান থেকে, আবার আরেকটা কেমনে আসলো, না ওইটাও পসিবল, ঠিক আছে, ওইটাও পসিবল, আসার পসিবিলিটি আছে বা থাকে অনেক সময়, ঠিক আছে? বেশিরভাগ সময় একটা রিপিট হয়, একটা প্যারাগ্রাফে দুইটা ইনফরমেশন থাকে, মানে হ্যাঁ। আর এখানে দেখেন লিস্ট অফ হেডিং এ যেটা প্যারা, লাস্ট দিনও বলছি আরেকবার বলি, সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং এ কি হয়, ধরেন আপনার যেরকম ধরেন এ এর আনসার দিছে কত, এই 8 নাম্বারটা, এটা আনসার, ঠিক আছে? তো এই এর আনসারটা যেটা ফর এক্সাম্পল এখানে এক্সাম্পল দিছে যদিও, এর আনসারটা আমি যদি বি তে বসাই, বলেন তো কয়টা ভুল করলাম আমি? দুইটা। কি হবে? যেটা ভুল করছে ওটা and যেটা তারপরে ছিল ওটাও তো তখন ভুল হয়ে ইভেন যাবে। ইভেন ধরেন এই এর আনসার বি তে বসালাম, আবার এ তে বির আনসার বসালাম না, ঠিক আছে, এ তে সির আনসার বসালাম, তাহলে কয়টা ভুল যাবে? তিনটা। হ্যাঁ, তিনটা। আবার দেখেন সি তে বসালাম কার আনসার, সি তে বসাইছে এ, ধরেন বির আনসার, ঠিক আছে, তো তখন বি না, সি তে বসাইছে আবার ডি এর আনসার, তখন কি হবে? চারটা। এমন হতে হতে সবই ভুল যাবে, ঠিক আছে? চেন বিক্রিয়া, চেন রিয়াকশন এটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, যে একটা ভুল করলে আরেকটা ফ্রি, ঠিক আছে, একটা ভুল করে আরেকটা ফ্রি। ওই মানে শুধুমাত্র একটা কেস আছে যখন আপনার একটা ভুল করে আরেকটা ভুল যাবে না, কখন, যে দেখেন এখানে কয়টা প্যারাগ্রাফের কথা বলা আছে, আনসার করতে হবে কয়টা? চারটা। চারটা। একটা করে দেয়া আছে, ওইটা আমাদের পড়ার দরকার নেই, চারটা প্যারাগ্রাফের কথা বলা আছে, ঠিক আছে? আর এখানে অপশন আছে কয়টা? তো আটটা। আটটার মধ্যে একটা জন্ম থেকে বাদ, কোনটা জন্ম থেকে বাদ, এটা, ঠিক আছে? তার মানে কয়টা অপশন আছে? সাত। সাতটা। তার মানে কয়টা এক্সট্রা আছে? তিনটা। তিনটা। তিনটা আছে। হ্যাঁ, তো যে তিনটা এক্সট্রা আছে ওই তিনটার কোনো একটা যদি একটাতে আনসার বসান তাহলে ওই একটাই ভুল যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? যে তিনটা এক্সট্রা আছে, এক্সট্রা যেটা কারোর আনসার না, ওইটা যদি কোনো একটাই বসান তাহলে ওই একটাই ভুল যাবে, ঠিক আছে? মেক সেন্স? বুঝতে পারতেছেন তো? একটু মানে কমপ্লেক্স আছে বিষয়গুলো, অতটাও সিম্পল না, এগুলো খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? কারণ এইগুলো কিন্তু বিপদ সংকেত, এগুলো হচ্ছে বিপদ সংকেত। তো লিস্ট অফ হেডিং সহজ, কিন্তু এই কোশ্চেন টাইপটাই ঝামেলার, কেন? কারণ একটা ভুল করলে আরেকটা ফ্রি, হ্যাঁ, কখন আরেকটা ফ্রি না, যখন ধরেন অপশনের মধ্যে কোনোটা, যেটা আসলে রং আনসার হওয়ার কথা, যেটা কোনো আনসার হিসেবে ইউজ হওয়ার কথা না, মানে কোনো প্যারাগ্রাফের মধ্যেই এটা টাইটেল হিসেবে ইউজ হয় না, ওইটা যদি আমরা দিয়ে থাকি তখন সেই ক্ষেত্রে কেবল কি হবে, একটা ভুল যাবে, ঠিক আছে? আন্ডারস্টুড এভরিওয়ান? কি ভাইয়া? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এই লিস্ট অফ হেডিংটা একটু দেখতে থাকি। আপনার কোনো কোশ্চিন করতেছেন না, মানে বুঝতে পারতেছেন তো কি বললাম এতক্ষণ?
জি স্যার, বুঝছি। আচ্ছা, যেগুলো বললাম রাইট নাও এর মধ্যে যদি কোনো কথা থাকে এখন বলতে পারেন, হ্যাঁ। আমি এই যে এটাতে যাব, লিস্ট অফ হেডিং এ যাব, তার মধ্যে থেকে এটা আনসার দেওয়ার ট্রাই করবো। ভাইয়া ম্যাচিং ইনফরমেশন এটাতে হচ্ছে বলেন। মানে ওই ওই লাইনটা দেওয়া থাকবে, ওই লাইন হচ্ছে কোন প্যারাগ্রাফে পাওয়া যাবে সেটা বের করতে হবে। এক্স্যাক্টলি, এটাই দেখেন কি বলছে, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোয়িং ইনফরমেশন। ফলোয়িং ইনফরমেশন মানে কি, এই নিচে যে ইনফরমেশন গুলো দেয়া আছে, হ্যাঁ। তো হ্যাঁ, কোন প্যারাগ্রাফটা ধারণ করে এই নিচের ইনফরমেশন গুলি, ঠিক আছে। এর মধ্যে থেকে যে প্যারাগ্রাফটা ধারণ করে ওইটাই হবে কি, ওই প্যারাগ্রাফের নাম লিখতে হবে, যে এ বি সি এগুলো বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, দেখেন এখানে লিস্ট অফ হেডিং এ কি রোমান হরফ লেখা লাগে আনসারে, আর এই যে ম্যাচিং ইনফরমেশন কি লেখা লাগে, প্যারাগ্রাফের যে নামটা আছে, এ নাম্বার প্যারাগ্রাফ, বি নাম্বার, এই যে এইগুলো, হ্যাঁ। এই যে হেডিং যেগুলো আছে, হ্যাঁ, জি এইগুলো। ভাই, বুঝতে পারছি, এটাই তো জিজ্ঞাসা ছিল নাকি? জি ভাই। স্যার ওটাতে তো লাইন গুলো দেয় না, না একটু তো চেঞ্জ করে দেয়, শুধু কন্টেন্টস দেওয়া থাকবে। অবশ্যই হুবহু তো দেবে না। এখানে দেখেন, আপনি পুরোটা পড়ে দেখেন, একটা ডিসক্রিপশন করা আছে কোন একটা বিষয়ে, তার মানে ওই প্যারাগ্রাফটা মোটামুটি ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি পারবেন না, ঠিক আছে। বা ওই সেন্টেন্সটা যদি আপনি না পান, তাইলে তো মানে হাজার খুঁজলেও পাবেন না, ঠিক আছে। শর্টকাট, এটার কোনো শর্টকাট নেই, হ্যাঁ। এটা হতাশ হওয়ার কিছু নেই, এটার কোনো শর্টকাট নেই। লিস্ট অফ হেডিং এরও অনেক শর্টকাট আছে, কিন্তু এটার কোনো শর্টকাট নেই। কেননা এটা লোকেশনটাই খোঁজা, এটাই কাজ। তো লোকেশন যেটা পেয়ে যায় ওটা তো শর্টকাট করা যায়, কিন্তু লোকেশন যেটা পাওয়া যায় না ওটা শর্টকাট নেই। এটা সবচেয়ে বড় আচ্ছা, শর্টকাট কি জানেন? এটা সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে যে এই কোশ্চিন গুলো আমরা আগে পড়ে নেবো একবার, একদম সংক্ষেপে একটা সামারি করে মাথার মধ্যে রেখে দিতে হবে। তারপরে এই যে এগুলো আনসার করার সময় যেটা যেটা মিলে যায় ওইগুলো আনসার করে ফেলতে হবে এখানে। বুঝতে পারছি? স্যার হচ্ছে এই যে ট্রু ফলস এর মতো কি এগুলো কি সিকোয়েন্স মেনটেন করে? কোনটা কোনটা? এই ম্যাচিং ইনফরমেশন? ট্রু ফলস, জি জি। না না, এটা সিকোয়েন্স মেনটেন করলে তো সবাই পারতো, এটা কোনো সিকোয়েন্স মেনটেন করে না। এটা কই থেকে দিছে মানে ওইটাই তো বের করার কাজ, হ্যাঁ। তো এখানে সিকোয়েন্স মেনটেন করবে না, লিস্ট অফ হেডিং এ যেরকম করে না সিকোয়েন্স মেনটেন, হ্যাঁ। এখানে ভাইয়া সিকোয়েন্স মেনটেন করলে তো ধরেন 14 থেকে 18 দেয়া আছে। তো প্যারাগ্রাফ ধরেন বি থেকে আনসার পাওয়া শুরু করছি, তারপরে বি, সি, ডি, ই, এফ, তাই না? জি স্যার। এইভাবে কি দেবে বলেন? এইভাবে দিলে তো সবাই সিকোয়েন্স মেনটেন করবে বলে এইভাবে দিয়ে এই দেবে। একটা কথা বলতাম বলেন। ভাইয়া, এটা কি হচ্ছে সরাসরি একদম সেন্টেন্সটা তুলে দেওয়া থাকে নাকি হচ্ছে সামারাইজেশন বা দেখেন, এই সেন্টেন্সের সাথে আপনি প্যাসেজে হুবহু মিল পাবেন না। এই অর্থটা মিলবে। কি মিলবে? অর্থটা। অর্থটা? হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলতে অর্থটা। হুবহু ওয়ার্ড অনেক সময় মিলবে না। হুবহু ওয়ার্ড দু একটা মিলবে। যেরকম দেখেন ক্লোরোফিল, ঠিক আছে। ক্লোরোফিল, এটা তো কোনো সিনোনিম নেই, আছে? না। এরকম কোনো নাম যদি থাকে তখন মিলবে, আদারওয়াইজ মিলবে না। আর ওইরকম কোনো বোল্ড ওয়ার্ড বলতে যেটা বোঝাচ্ছি যে ধরেন বড় হাতের কোনো ওয়ার্ড, যেরকম ধরেন কোনো জায়গার নাম বা ইয়া, এগুলো যদি থাকে তাহলে তো হেল্প করলো, কিন্তু নর্মালি থাকে না। এবং আপনার কি শালও দেয়া থাকে না নর্মালি, তার মানে এটা কিন্তু আপনার পড়েই বের করতে হয় একটু, হ্যাঁ। পড়েই বের করতে হয়, আর সিকোয়েন্সও মেনটেন করে না। তো এই জিনিসটা ভাই, তার একটু, মানে এটা হচ্ছে কোনো প্যাসেজের সামারি টাইপ? না, প্যাসেজের সামারি না। মানে এই ইনফরমেশনটা একটা সেন্টেন্সে থাকতে পারে, দুইটা সেন্টেন্সে থাকতে পারে, ঠিক আছে। ও তো আচ্ছা। সামারি তো হয় যে ওভারঅল আপনার হচ্ছে প্যারাগ্রাফ থেকে আসে না, এরকম না। এই ইনফরমেশনটা ধরেন থাকলো দুই তিনটা সেন্টেন্সে থাকলো, ঠিক আছে। মানে ওই ইনফরমেশনটা আছে কিনা ওই প্যারাগ্রাফে, ঠিক আছে। এটা সলভ করার সময় আরো ক্লিয়ার হবে, নেক্সট ক্লাসে আমরা এটা করবো বিস্তারিত, হ্যাঁ। তো লিস্ট অফ হেডিংটা আমরা একটু ক্লিয়ার করি, মোটামুটি বুঝতে পারছি তো। এটা মানে কোশ্চেন টাইপটা সম্পর্কে একটু জাস্ট আন্ডারস্ট্যান্ডিং বেটার করার জন্য আমরা একটু এই তফাৎটা আছে তো একটু, এই যে লিস্ট অফ হেডিং আর ম্যাচিং ইনফরমেশন, এই দুটা কোশ্চেন টাইপ হচ্ছে সব থেকে আপনার কম্পারেটিভলি সবাই ডিফিকাল্ট মনে করে। মানে এই দুটা কোশ্চেন যদি প্যাসেজ ওয়ানেও আসে তো সবাই কঠিন পায় এটা, ঠিক আছে। তো এইটা অত ঘাবড়ানোর কিছু নাই, এটা সবার কাছেই কঠিন লাগে। তো কঠিন ভাবে নিয়েন না, আস্তে আস্তে হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, আস্তে আস্তে ইভেনচুয়ালি সহজ হয়ে যাবে। আর এটা সহজ করার ওয়ে তো বললামই, যে সবার লাস্টে আনসার করতে হবে। লিস্ট অফ হেডিং এও লাস্টে আনসার করা উচিত, এটাও লাস্টে আনসার করা উচিত, ঠিক আছে। যেরকম এখানে দেখেন লিস্ট অফ হেডিং এর সাথে আরেকটা কি আছে, ট্রু ফলস নট গিভেন আছে। তো ট্রু ফলস নট গিভেন আনসার করতে গিয়ে
এখানে কয়টা কয়টা কোশ্চেন আছে দেখেন, বেশ কয়টা আছে, 6টা তাই না, 6টা। এই 6টা যদি আনসার করতে যান তাহলে কি আপনার মিনিমাম 3টা 4টা প্যারাগ্রাফ চলে আসবে না অনেক সময়, 3টা 4টা প্যারাগ্রাফ টাচ হবে। তো ওই 3টা 4টা প্যারাগ্রাফ টাচ করতে গিয়ে আপনার কিন্তু এখানে দেখেন একটা প্যারাগ্রাফ হইলেও মানে বাধা পড়বে, একটা প্যারাগ্রাফ হইলেও আপনার দেখবেন মিনিমাম একটা ডিরেক্ট আনসার পেয়ে যাচ্ছেন, আর একটা হচ্ছে লোকেশন বুঝতে পারতেছেন যে হ্যাঁ এখানে আছে, তাহলে আমি দেখি। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? জি ভাই। ওকে, তো মনোযোগ দেন, আমরা এটা হোমওয়ার্ক ছিল, তারপর এটা হচ্ছে নিশ্চয়ই কঠিন লাগতেছে শুনে, দেখি কি করা যায়। ভাই দেখেন, প্রথমত সবাই ভুল বলেন। হয়েছিল ভাই লিস্ট অফ হেডিং এর। হ্যাঁ বলেন। লিস্ট অফ হেডিং সবগুলোই ভুল হয়েছিল ভাই। মানে এটা এটা জি ভাই। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নেই, দেখতেছি। সমস্যা নেই, লিস্ট অফ হেডিং তো আসলে আপনাদের কাছে ইন্ট্রোডিউস ওইভাবে করানো হয়নি, জাস্ট ওই দিন আমি বলছিলাম যে এটা এইভাবে আর কি করো, তো ওই ডিটেলস আমি বলি নাই। দেখেন, আশা করি যে প্যাসেজ 1 এর লিস্ট অফ হেডিং অন্তত সহজ লাগবে আজকের পর থেকে। রিসেন্ট এক্সামে প্যাসেজ 1 দেয় না, আসলে এর কোনো গ্যারান্টি নেই, দিয়ে দিলে দিতেই পারে, দিয়ে দিলে দিতেই পারে। এক্সামে অবশ্যই দিবে, 2 জায়গাও থাকে অনেক সময়। আমার এক টিচার ছিলেন, ওনার কাছে গেছিলাম, ওনার এক্সামে তিনটা তিনটা প্যারাগ্রাফে লিস্ট অফ হেডিং ছিল, প্রায় 27 মার্ক লিস্ট অফ হেডিং থেকে। এটা দেখে ঘাবেলে সমস্যা। দেখেন, আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ একদম, হ্যাঁ, প্রথম কাজ আমাদের এখানে লিস্ট যেগুলো আছে বা এই যে হেডিং গুলো যেগুলো আছে, হেডিং এর যে লিস্টটা আছে, এই লিস্ট গুলো খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করে পড়ার চেষ্টা করি। রাইট নাও আমরা যেহেতু এক্সাম অ্যাপ্রোচ মানে একটু জাস্ট ইন্ট্রোডিউস করাবো আপনাদের সাথে, কিন্তু আমি এটা হচ্ছে আপনাদের ভেঙে ভেঙে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করার জন্য হেল্প করি। ঠিক আছে, এখানে কি বলতেছে দেখেন তো, এইগুলো কিন্তু অনেক সময় একটু সামারি টাইপের থাকে, মানে সামারি টাইপের বলতে অনেক সময় পড়ে বোঝা একটু চ্যালেঞ্জিং হয়। ঠিক আছে, অনেক সময় পড়ে বোঝাও চ্যালেঞ্জিং হয়, যে কথাটা আপসা আপসা মনে হয়। ঠিক আছে, অনেক সময় ক্লিয়ার থাকে। তো দেখি এখানে কি বলছে, শুরুতে কি বলছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম। ঠিক আছে, মূলত আমাদের হচ্ছে এই কি বলবো, এই প্যাসেজটা কি নিয়ে ডিসকাস করছে, দ্য ট্যুরিজম। কনটেক্সট, মিনিং অ্যান্ড স্কোপ অফ ট্যুরিজম। ঠিক আছে, ট্যুরিজমের হচ্ছে কনটেক্সট, এটার অর্থ, এবং স্কোপ মানে কি ক্ষেত্র। ঠিক আছে, এই ট্যুরিজমের এই বিষয়টা নিয়ে ডিসকাস করতেছে। মেইনলি হচ্ছে এই পুরা প্যাসেজের আলোচ্য বিষয় হচ্ছে ট্যুরিজম। ঠিক আছে, তো ট্যুরিজম এই জন্য হেডিং এ আছে। তো আমাদের কাজ হচ্ছে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে প্যারাগ্রাফ গুলো আছে এইগুলোর হেডিং কি হবে, ঠিক আছে, এইগুলো হচ্ছে বের করা। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে, শুরুতে আমাদের কাজ হবে কি জানেন, এক্সাম্পলের প্যারাগ্রাফটা বাদ দিয়ে পড়া, এবং এক্সাম্পলের জন্য যে অপশনটা আছে অপশনটা কেটে দেওয়া, একদম পরীক্ষার হলে একদম এরকম ক্লিয়ার টান দিয়ে কেটে দেবেন, তাহলে এটা বারবার চোখে পড়বে। ঠিক আছে, পেন্সিল বা পেন যেটা থাকে এটা কেটে দেবেন, সাথে সাথে এইভাবে প্রশ্নের উপরে কেটে দেবেন। ঠিক আছে, দেন আমাদের কিন্তু কমে গেল, একটু রিল্যাক্স ফিল করবেন তারপরে। ঠিক আছে, তারপরে আমাদের কাজ হচ্ছে এইগুলো একটু ভালো করে পড়া, যেগুলো হচ্ছে বাকি আছে। ঠিক আছে, তো আমরা একটু পড়ি তাহলে কি বলে দেখি। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম। ঠিক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, তার মানে ট্যুরিজমের কি কি বলেন তো। ইকোনমিক মানে কি অর্থনৈতিক, আর সোশ্যাল মানে কি সামাজিক, সিগনিফিকেন্স মানে কি গুরুত্ব, তাই না? মানে ট্যুরিজমের আপনার 2টা গুরুত্ব নিয়ে কথা বলতেছে। কি কি গুরুত্ব, একটা হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্ব, আর একটা কি সামাজিক গুরুত্ব। ঠিক সামাজিক। আছে, তো এই 2টা কি মেন পয়েন্ট থাকা লাগে, এই 2টা মেন আলোচ্য বিষয় যদি কোনো প্যারাগ্রাফে থাকে তাহলে ওইটা হবে আমাদের কি ওই প্যারাগ্রাফের জন্য হেডিং। ঠিক আছে, তারপরে দেখি দ্য ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম। মাস মানে কি, মাস মানে কি বলি, আমরা জানি মাস মানে কি, কোনো মাস ঘন হচ্ছে। গণ, গণ গণ মানে কি সর্বসাধারণের জন্য, মানে জনগণ যেরকম আছে না, যে দেখেন মাস ট্রান্সপোর্ট যদি আমি বলি তাহলে এখানে পাবলিক ট্রান্সপোর্ট বোঝায় না, জি। জি ভাই। যেরকম বাস ট্রেন এগুলো মাস ট্রান্সপোর্ট। তো ওইরকম মাস ট্যুরিজম মানে কি জনসাধারণের জন্য, মানে সবার জন্য। ঠিক আছে, ট্যুরিজমটা সবার জন্য অ্যাভেলেবেল হয় কিভাবে, ঠিক আছে, ওইটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, দ্য ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম, তার মানে মাস ট্যুরিজম মানে কি
ট্যুরিজমটা সর্বসাধারণের নিকট পৌঁছানো, এটাকে বলে মাস ট্যুরিজম। আর এটার হচ্ছে ডেভেলপমেন্টটা কোন প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তার মানে কি, এই মাস ট্যুরিজমটা সবার কাছে পৌঁছে যাচ্ছে, এই জিনিসটা যে ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে বা ডেভেলপ হচ্ছে, এইটাই কোন প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আর তারপরে আমরা দেখি কি আছে, ট্রাভেল ফর দ্য ওয়েলদি। দেখেন ওয়েলদি মানে কি বলেন তো? সম্পদ। সম্পদশালীরা ধনী ধনী ধনী, ঠিক আছে, ধনী বা ব্যক্তি। সম্পদশালী। তার মানে কি ট্রাভেল ফর দ্য ওয়েলদি, মানে ওয়েলদি মানে কি ধনী, ধনীদের জন্য ট্রাভেল, তাই না? যে প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করা হবে, যে বড় লোকরা বা সম্পদশালীরা যেখানে ট্রাভেল করা হয়, মানে ট্রাভেল সম্পর্কে বলা আছে, ঠিক আছে, তাদের ট্রাভেল সম্পর্কে বলা আছে। তার মানে যারা এখানে ধনী বা ওয়েলদি, তাদের ট্রাভেল সম্পর্কে যে প্যারাগ্রাফে বলা আছে ওইটার হেডিং হবে এটা, ঠিক আছে? তারপরে দেখি আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম। এটা পরে কি বুঝি বলি তো? বৈদেশিক মুদ্রা অর্জন করা এই যে ট্যুরিজমের মাধ্যমে। ট্যুরিজমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন। আচ্ছা, এক্স্যাক্টলি। তার মানে দেখেন, থ্রু মানে মাধ্যমে, কিসের মাধ্যমে? ট্যুরিজমের মাধ্যমে। কি কি করা? আর্নিং। কি করা? আর্নিং করা, ইনকাম করা। কি ইনকাম করা? ফরেন এক্সচেঞ্জ, মানে কি বৈদেশিক মুদ্রা, ঠিক আছে, বা বৈদেশিক যে এক্সচেঞ্জটা, ঠিক আছে। তারপরে দেখি কি আছে, ডিফিকাল্টি ইন রিকগনাইজিং দা, দেখেন, দা ইকোনমিক ইফেক্টস অফ ট্যুরিজম, ঠিক আছে। এখানে দেখেন দা ইকোনমিক ইফেক্টস অফ ট্যুরিজম, ঠিক আছে, একসাথে পড়েন। এটার মানে কি? এটার অর্থ কি? ট্যুরিজমের এটার অর্থনৈতিক রিকগনাইজ প্রভাব অর্থনৈতিক চেনার ক্ষেত্রে কঠিনতা, ট্যুরিজমের মানে কি? অর্থনৈতিক প্রভাব, তাই না? অর্থনৈতিক প্রভাব। জি। সাথে হচ্ছে রিকগনাইজ করার যে কঠিন, মানে ডিফিকাল্ট। না, আমি শুধু জাস্ট এইটুকু জিজ্ঞেস করছি। এখানে বলতেছে দ্য ইকোনমিক ইফেক্টস অফ ট্যুরিজম, তার মানে ট্যুরিজমের অর্থনৈতিক ইফেক্টটা, মানে ট্যুরিজমের অর্থনৈতিক প্রভাবটা, ঠিক আছে। এইটা হলো কি, এইটা কি ডিফিকাল্টি ইন রিকগনাইজিং, মানে এই জিনিসটা আমরা হচ্ছে কি রিকগনাইজ করতে ডিফিকাল্টি ফেস করতেছি। মানে কি, কোনো কিছু যদি আপনার রিকগনাইজ করতে ডিফিকাল্টি ফেস হয়, তাহলে ওই জিনিসটা আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে না, বা আন্ডারস্ট্যান্ড করতে অসুবিধা হচ্ছে না? তার মানে ট্যুরিজমের উপরে যে অর্থনৈতিক ইফেক্টটা আছে বা অর্থনৈতিক প্রভাব আছে, এই জিনিসটা বুঝতে অসুবিধা হওয়ার কথা। মানে এই সম্পর্কে একটা প্যারাগ্রাফে ডিসকাস করা আছে, যে যেখানে বলা আছে যে ইকোনমি বা অর্থনীতি ট্যুরিজমের উপর যে প্রভাবটা ফেলে, এটা হচ্ছে বুঝতে অসুবিধা, ঠিক আছে। হ্যাঁ, দেখেন এইটা বোঝা কিন্তু একটু চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, এরকম আপনার প্যাসেজ 2, প্যাসেজ 3-তে আরো একটু কমপ্লেক্স থাকে। এখানে তাও মোটামুটি বোঝা যাচ্ছে সবগুলো। তারপর দেখি কি বলতেছে। আমরা সবসময় কি দেখবো জানেন? আমরা সবসময় দেখবো যে এই যে অফ, ঠিক আছে, তারপরে ফর, ঠিক আছে, এগুলোর আগে পরে আমরা মিনিং করবো থ্রু, ঠিক আছে। তার মানে প্রিপোজিশন গুলো একটু ফলো করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলতেছে, দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম। তার মানে দেখেন এখানে কিসের কন্ট্রিবিউশনের কথা বলতেছে? ট্রাভেল। এয়ার ট্রাভেল। এয়ার ট্রাভেল মানে কি? আমরা জানি কি, প্লেনে যে ভ্রমণটা করে মানুষ, তাই না? প্লেনে যে ভ্রমণটা করে, প্লেনে যে ঘুরতে যায়, এটার কি কন্ট্রিবিউশন, এটার অবদান, ঠিক আছে, এটার ভূমিকা কিসের ক্ষেত্রে? ট্যুরিজমের ক্ষেত্রে। আচ্ছা, আজ থেকে যদি আমরা 20 বছর বা 10 বছর আগে কল্পনা করতাম, হ্যাঁ, বা এটা তো আসলে এর আগে হইতো, ঠিক আছে, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে ধরেন 100 বছর আগে, তখন কি এয়ার ট্রাভেল পসিবল ছিল? এয়ার ট্রাভেল, না স্যার, এয়ার ট্রাভেল পসিবল ছিল না, তাই না? না ছিল? ছিল না। আমি এক্সাক্ট ডেটটা জানি না, তো ধরলাম, ধরেন 150 বছর বা 200 বছর আগে তো কনফার্ম ছিল না, তাই না? তো ওইটাই ধরে নিলাম, জান 200 বছর আগে তো এয়ার ট্রাভেল ছিল না। তো আপনি চাইলেই কি অস্ট্রেলিয়া একদিনের মধ্যে যাইতে পারতেন বলেন তো? সম্ভবই ছিল না। তাহলে এই যে ঘুরতে যাওয়ার যে প্রবণতা বাড়লো, তার মানে কি এয়ার ট্রাভেলের ফলে, তাই না? এয়ার ট্রাভেলটা কি হইলো? এয়ার ট্রাভেলটা ইমপ্রুভ করার ফলে আপনার ট্যুরিজমে যে একটা কন্ট্রিবিউশন হইলো, তাই না, একটা অবদান রাখলো না ট্যুরিজমের ক্ষেত্রে, ওই জিনিসটা নিয়ে ডিসকাস করা আছে, ঠিক আছে। তার মানে কি
এয়ার ট্রাভেলের কন্ট্রিবিউশন আছে কিসের উপরে, ট্যুরিজমের ক্ষেত্রে, ঠিক আছে, এই আর কি। তারপর কি বলতেছে, দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, ঠিক আছে। এটার মিনিং আমাকে কেউ বলেন তো, দেখি কেউ স্যাটিসফাই করতে পারেন কিনা। ট্যুরিজমের বৈশ্বিক প্রভাব। আচ্ছা, ভাই এটা হচ্ছে বিশ্বের উপর ট্যুরিজমের যে একটা প্রভাব আছে। কার উপর কার প্রভাব আরেকবার বলেন। ভাই মানে হচ্ছে বিশ্বের উপর ট্যুরিজমের একটা প্রভাব। ট্যুরিজমের না, উপর বিশ্বের নাকি ট্যুরিজম, নাকি ট্যুরিজম ট্যুরিজমের উপর বিশ্বের প্রভাব। বুঝেন, কিন্তু কনফিউজ হওয়া যাবে না, আরো কয়েকজন আনসার অফ করেন। ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম। অফ, অফ কিসের আগে আছে আমরা দেখি সহজভাবে, অফ কিসের আগে আছে, ট্যুরিজম। ট্যুরিজম। ঠিক আছে। কোনো কিছু দেখেন, ইম্প্যাক্ট অফ ট্যুরিজম ট্যুরিজম, ঠিক আছে। ট্যুরিজম এখানে আসলে ইম্প্যাক্ট অফ ট্যুরিজমটা না নিয়ে এইটা মূলত মেইনলি হচ্ছে ওয়ার্ল্ডের সাথে যাচ্ছে ইম্প্যাক্টটা, ঠিক আছে। তার মানে কি, এই ট্যুরিজম ওয়ার্ল্ডের উপর যে ইম্প্যাক্টটা ফেলে, ঠিক আছে, বুঝতে পারছি। ট্যুরিজম, ওয়ার্ল্ডের উপর ইম্প্যাক্ট ফেলে। তাই না, বুঝতে পারতেছি কোশ্চেনটা, না কনফিউজ লাগতেছে। কনফিউজ লাগতেছে স্যার। কিছুটা আচ্ছা, কমপ্লেক্স। দেখেন, এটা এই ধরনের আসলে ওরা সেন্টেন্স দিয়ে একটু হচ্ছে ঘাবড়িয়ে দেয় আমাদের। দেখেন, ওয়ার্ল্ডের আমরা সিনোনিম কয়েকটা বলি, দেখেন তাহলে সহজ হবে। আমি একটু কনফিউজ করার জন্য এইভাবে বললাম। দেখেন, ওয়ার্ল্ডের কি সিনোনিম বলা যায় আর কিছু? গ্লোব। গ্লোবাল। গ্লোবাল, ঠিক আছে, গ্লোবাল, ঠিক আছে। তারপর ওয়ার্ল্ড একটা কমন ওয়ার্ড আছে, কমন আছে একটা, ওয়ার্ল্ড ওয়াইজ তো একটা কমন ওয়ার্ড আছে, ইন্টারন্যাশনাল, আমরা শুনছি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল আমরা শুনছি। তো মূলত ওয়ার্ল্ডটা কি, যত দেশ আছে সবগুলো নিয়ে ইয়া না, কম্বাইন না ওয়ার্ল্ডটা, পৃথিবীটা। তো যদি এখানে দেখেন ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট যদি আমরা পড়তাম, তখন কি আর কনফিউশন থাকে? না ভাইয়া। বুঝতেছেন, দ্য ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, তাহলে এটার মিনিং কি হয় বলেন। আন্তর্জাতিক ভাবে ট্যুরিজমের যে ইফেক্টটা, ইম্প্যাক্টটা। বুঝতে পারতেছি সবাই এখন, জি ভাইয়া। ইচ এন্ড এভরিওয়ান, বুঝতে পারছি। তো যখন ট্যুরিজম দেখবেন, এটা একটা সিস্টেম, হ্যাঁ, যখন দেখবেন যে কোন একটা ওয়ার্ড, কোন একটা শব্দ আপনার মানে ওইটা হচ্ছে মিনিং করতে আপনার বাধাগ্রস্ত করতেছে, তখন ওটা সিনোনিম বসিয়ে দেখবেন আর কি কি সিনোনিম আছে, তখন আমাদের এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, এটা আন্ডারস্ট্যান্ড করতে আমাদের সুবিধা হবে। এটা একটা সিস্টেম, হ্যাঁ। তো মূলত ওরা কিন্তু এইভাবে বিপদে ফেলে। আচ্ছা, সবাই বুঝতে পারছি। তারপরে দেখি এটা কি আছে লাস্টে, দ্য হিস্ট্রি অফ ট্রাভেল। ট্রাভেলের কি হিস্ট্রি, ট্রাভেলের ইতিহাস, মানে এই যে ট্রাভেল বা ট্যুরিজম কবে থেকে কোথায় শুরু হয়েছে। এই কথাটা ট্যুর হয়ে গেছে পুরো গ্রামে, পুরো গ্রামে ট্যুর হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু মিউট করে রাখেন, যার এন্ড থেকে সাউন্ড আসতেছে, ওকে, সবসময় যে এখান থেকে কন্ট্রোল করা ঝামেলা। আচ্ছা, তো আমরা কি এই প্রত্যেকটা আরেকবার আমি বলি, হ্যাঁ। এখানে শুরুটা কি বলতেছে বলেন তো, শুরুটা কি বলতেছে, ট্যুরিজমের হচ্ছে ইকোনমিক এবং সোশ্যাল সিগনিফিকেন্স, ট্যুরিজমের উপর অর্থনৈতিক এবং কি সামাজিক গুরুত্ব, ঠিক আছে। তারপর কি বলতেছে, ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম, গণহারে যে ট্যুরিজমের যে ডেভেলপমেন্টটা হইলো, গণহারে মানে সবার কাছে ট্যুরিজমটা পৌঁছে গেল, এই যে এটা ডেভেলপমেন্টটা, ঠিক আছে, এই ডেভেলপমেন্টটা, এই ইমপ্রুভটা, ঠিক আছে। তারপরে কি বলতেছে, ট্রাভেল ফর দ্য ওয়েলদি, মানে বড় লোকদের জন্য ট্রাভেল, ঠিক আছে, সহজভাবে মনে রাখতে গেলে। তারপর কি আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, ট্যুরিজমের মাধ্যমে কি বৈদেশিক মুদ্রা অর্জন, ঠিক আছে। তারপর কি বলতেছে, ডিফিকাল্টি ইন রিকগনাইজিং দ্য ইকোনমিক ইফেক্টস অফ ট্যুরিজম, মানে ট্যুরিজমের উপরও যে ইকোনমিক কোনো একটা প্রভাব আছে বা ট্যুরিজমের উপর অর্থনৈতিক একটা প্রভাব আছে, এই জিনিসটা বুঝতে অসুবিধা, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে অসুবিধা, সহজভাবে যদি বলি। তারপর কি বলতেছে, দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম, এয়ার ট্রাভেলের উপরে কার কন্ট্রিবিউশন, সরি ট্যুরিজমের উপরে কার কন্ট্রিবিউশন, এয়ার ট্রাভেলের। এয়ার ট্রাভেল হওয়ার আগে ট্যুরিজম কিভাবে চলতো, এখন কিভাবে চলে, ঠিক আছে। দেন কি আছে, দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, ট্যুরিজমের উপরে ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, আন্তর্জাতিকভাবে ট্যুরিজমের যে প্রভাবটা, ঠিক আছে। তারপর ফাইনালি কি আছে, দ্য হিস্ট্রি অফ ট্রাভেল, ট্রাভেলের হিস্ট্রি। আচ্ছা, এখন
আমি আপনাদেরকে একটা হিন্স দিয়ে দিই, আপনারা নিজেরাই বের করবেন। হ্যাঁ, হিন্স দিয়ে দিই যে যেহেতু প্যারাগ্রাফ এটা করা আছে, এটা অলরেডি করা আছে, তাহলে আমরা এটা ভ্যানিশ করে দেব এবং প্যারাগ্রাফ এটা করবো না। বুঝতে পারছি? এটা এক্সাম্পল হিসেবে দিয়ে দেয়া আছে আনসারটা। ঠিক আছে, এটা ভাই, এক্সাম্পল হিসেবে বলেন। ওই যে নর্মালি আমরা যে কোশ্চেনে যদি কোনো দাগ দেই, এই যে আপনাদের বিএসসি অথবা মাস্টার্স এক্সাম গুলায়, হুম। তো স্যার এটা মাইন্ড করেন, কিন্তু ওই আইএলটিএস এর আমরা। এখানে কোনো মাইন্ড করবে না, ঠিক আছে? শুধু জি ভাই। আপনি মানে হাতের লেখাটা যেন শুধু আপনারই হয় যদি কোনো কিছু হ্যাঁ, লেখেন। বুঝতে মানে পারছি? আমি ইচ্ছা মতো সবকিছু করতে পারবো ইচ্ছা মতো কোশ্চেনে। সবকিছু করতে পারবেন, মানে দেখে যেন ওরা ইয়া না থাকে, ওই ওরা কোশ্চেনটাও জমা নেয়, দেখে যেন মনে না হয় যে অন্য কেউ আপনার আপনার ওখানে ও, লিখছে। ঠিক আছে, এটা ঠিক আছে। কনফার্ম থাকবে, কারণ ওটা ওরা ওর ফেরত নেই তো, প্রশ্নটা সহ নিয়ে নেয়, যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কাজ কি হবে, এটা কেটে দেবো শুরুতেই, এবং প্যারাগ্রাফ এটাও আপনি চাইলে এই যে দাগ দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, যে এটা পড়বো না। তার মানে আমাদের একটা ইজি হয়ে গেল কি, আমাদের প্যারাগ্রাফ এখানে বি থেকে ই পর্যন্ত পড়তে হবে, আর আমাদের হচ্ছে কি অপশন হচ্ছে এইগুলো। ঠিক আছে, তো আমি আপনাদের এই বিটা, ঠিক আছে, বি প্যারাগ্রাফটা আপনি পড়ে, আমি যে এখন এই যে লিস্ট অফ হেডিং এখানে যেগুলো আমি একটু বললাম, ঠিক আছে, এটা একটু আইডিয়া করার চেষ্টা করবেন। এখন আমি একটু আরেকটা টিপস দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে খাটবে বেশিরভাগ ক্ষেত্রেই, টুর ক্ষেত্রে, থ্রির ক্ষেত্রে খাটবে না অলওয়েজ। ঠিক আছে, মাঝে মাঝে খাটতে পারে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে। সেটা কি, যে আপনি কি করবেন, একটা প্যারাগ্রাফ আছে, এটা পুরাটা পড়ে সময় নষ্ট করবেন না। পুরাটা পড়ে সময় নষ্ট করবো না। কি করব, প্রথম প্যারাগ্রাফটা পড়বো, সরি প্রথম সেন্টেন্সটা পড়বো। ঠিক আছে, আর কি করব, প্রথম সেন্টেন্সটা পড়ে অনেক সময় আনসার পাওয়া যায় ডিরেক্ট, প্রথম সেন্টেন্স পড়বো আর প্লাস এখন বলবো এই এর সাথে হচ্ছে কি করবো, লাস্টের সেন্টেন্সটা পড়বো। এই দুইটা জিনিস পড়ে আইডিয়া করার চেষ্টা করবো যে কোনগুলো পসিবল আনসার হইতে পারে। ধরেন আমি হচ্ছে মনে করলাম যে এই আইভি আর এই যে এইটা, ঠিক আছে, এই 4 আর 7 এই দুটার মধ্যে কনফিউশন। ঠিক আছে, যদি কনফিউশন থাকে তখন ফার্দার একটু মাঝখানে পড়া যাইতে পারে। আর যদি এই দুইটা সেন্টেন্স পড়েই বোঝা যায় যে কোনটা আনসার হবে, তাহলে আনসার তো হয়েই গেল। ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে জিনিসটা আগাবো, মানে অল্প সময় কিভাবে আগাবো। প্রথমে আমরা এটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা আমরা পড়বো, আর জি কি ভাই। করবো, লাস্ট সেন্টেন্সটা পড়বো। এরপরে আমরা অপশন, যেহেতু এইগুলো খুব ভালো করে পড়ে আসছি, দেখবো যে পসিবল আনসার হওয়ার পসিবিলিটি কোন কোনটা অপশনের। ঠিক আছে, তারপর যদি কনফিউশন থাকে দুইটার মধ্যে, দুইটার বেশি তিনটার মধ্যে কনফিউশন আসার পসিবিলিটি কম, সবসময় দুইটার মধ্যেই অলওয়েজ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো ওই দুইটার মধ্যে বের করার চেষ্টা করবো যে কোনটা আনসার হবে। ঠিক আছে, তো ওইটা বের করতে গেলে যদি আরেকটু পড়া লাগে, হেল্প লাগে, আর একটু পড়বো। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য কেসে আপনার হচ্ছে প্যাসেজ ওয়ান, প্যাসেজ ওয়ান এর লিস্ট অফ হেডিং আমরা কিন্তু এই ফার্স্ট আর লাস্ট সেন্টেন্স করে আনসার করে ফেলতে পারি, মিনিমাম দুইটা তিনটা তো আনসার করতেই পারি এখান থেকে। হ্যাঁ, তো আপনারা এই কাজটা করেন তো, যে ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সটা পড়ে এখান থেকে পসিবল আনসারটা বলার চেষ্টা করেন তো। হোমওয়ার্ক তো করছি, আমরা আনসারও জানি, কিন্তু আনসারটা এখন মাথা থেকে সরাই ফেলে ওইভাবে চেষ্টা করি তো পারি কিনা। আর আনসার এখানে আমি জিজ্ঞাসা না করলে বলবেন না, ঠিক আছে? জানেন আনসার, তারপরেও একটু ভাবেন এইভাবে যেভাবে বলবেন। এই সেন্টেন্স পড়বেন, আর এই যে এটা হয়ে গেলে লাস্ট সেন্টেন্সটা পড়বেন। ঠিক আছে, যাদের যাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে, হ্যান্ড রেজ করবেন। আপনারা পড়তেছেন কিনা আমি ওটা দেখবো। যাদের যাদের পড়া হয়ে যাবে হ্যান্ড রেজ করবেন। শুধু একজন, হয়ে গেলে হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে, টাইম দিচ্ছি আমি, সবাই হ্যান্ড রেজ না করলে কিন্তু আমি সামনে প্রসিড করবো না। ঠিক আছে, এখানে 22 জন আছেন, তো 22 জনের মধ্যে যদি দেখি যে একেবারে রেসপন্সিভ নাই, তাহলে কিন্তু আমি প্রসিড করবো না, দেরি হবে ক্লাস। আর না বুঝে হ্যান্ড রেজ করলেও আমি বুঝতে পারবো, তো পড়ে তারপরে হ্যান্ড রেজ করবো। আমি আনসার দেওয়ার কথা বললাম না, জাস্ট এইটা পড়বেন আর এইটা পড়ে হ্যান্ড রেজ করলেই হবে। 10 জন। আচ্ছা, এত সময় দিব না, আর 1 মিনিট দিব। 1 মিনিটের মধ্যে আমি চাচ্ছি যে সবাই হ্যান্ড রেজ করবেন।
আনসার আনসার মিলানোর দরকার নেই। আনসার মিলানো বলতে আমি বলতেছি যে আনসার করার দরকার নেই, জাস্ট এই দুইটা সেন্টেন্স পড়বেন, এই ফার্স্টটা পড়বেন আর লাস্টটা পড়বেন, ঠিক আছে? এটা পড়ে হ্যান্ড রেজ করবেন। ওকে, আচ্ছা। নাফিস, আপনি কি আছেন ক্লাসে? নাফিস, আপনি কি জি ভাই আছেন? আছি। আপনার হয় না পড়া? হ্যাঁ ভাই মানে পড়তেছি, ওই আমি ওয়াশরুমে গেছিলাম তো। ও, অপুপাল, আপনার কি পড়া হয়েছে? জি ভাই পড়া হয়েছে ভাই। তো হ্যান্ড রেজ তো দেখি নাই, ভাই বলেন। অপশনটা কি পাচ্ছি না ভাই, কি আচ্ছা, জন্য? সেটা বলবেন তো, আমি তো এখনই রিমুভ করে দিতাম, কারণ এখন একটু স্ট্রিক্ট হওয়া লাগতেছে, অনেকে জাস্ট ক্লাসে জয়েন করে থাকে তো। স্যার ও আমার বউ আচ্ছা আগে ভাই। পড়া শেষ হয়েছে কিন্তু অপশনটা পাচ্ছি না, ল্যাপটপে ক্লাস করছি তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা যারা বাকি আছেন তাদের কি সেম প্রবলেম? জান্নাতি, ঠিক আছে, তারপর শারমিন আপু, আপনাদের কি সিমিলার প্রবলেম, মানে অপশন খুঁজে পাচ্ছেন না? জান্নাতি, আপনি কি আছেন ক্লাসে? জি ভাইয়া আছি। হ্যান্ড রেজ করেন না তো, পড়া হয় নাই? জি জি ভাইয়া করছি তো। হ্যান্ড রেজ তো করেন নাই, হয় নাই তো। ওকে, ঠিক আছে, তাহলে দেখি আমরা, এখন তো পড়া হয়ে গেছে, নাকি আনসারও বের করে ফেলছেন একবারে? আনসার গেস, গেস যদি আমরা করি, আমি নিজে একটু হেল্প করি আপনাদেরকে। ওকে, হাত নামান, সমস্যা নেই, মোটামুটি সবাই দেখছে যে অ্যাক্টিভ ছিলেন। আচ্ছা, এখানে আমরা যদি প্রথম সেন্টেন্সটা পড়ি, প্রথম সেন্টেন্সটা যদি আমরা পড়ি, আমরা কি পাচ্ছি দেখি তো, কি বলতেছে এখানে? ট্যুরিজম ইন দ্য মাস, ঠিক আছে, ট্যুরিজম ইন দ্য মাস ফর্ম, ঠিক আছে। তার মানে এখানে কি বলতেছে, গণহারে ট্যুরিজম, ঠিক আছে, যেটা আর কি। মাস ফর্ম মানে কি, ধরন, কি ধরনের ট্যুরিজমটা, কি ধরনের ট্যুরিজম? ট্যুরিজম এখানে মাস ফর্ম, অ্যাজ উই নো, আমরা জানি, ইট টুডে মানে বর্তমানে। দেখেন এখানে ভার্ব আছে, তার আগে এই টোটালটা কি তাহলে? সাবজেক্ট। ভুলে গেছি নাকি এগুলো? এগুলো লাগবে কিন্তু সবসময়। তার মানে দেখেন, বর্তমানে আমরা ট্যুরিজম বলতে বর্তমানে যেটা বুঝি, এটা কি, ইজ এ ডিস্টিংক্টলি 20th সেঞ্চুরি ফেনোমেনন, ঠিক আছে, মানে এটা আলাদাভাবে কি 20th সেঞ্চুরি বৈশিষ্ট্য, ঠিক আছে। মানে বর্তমানে আমরা যে ট্যুরিজমটা দেখি, যে ট্যুরিজমটা, মাস ট্যুরিজমটা, এটা কোন সেঞ্চুরির কথা বলতেছে? 20th সেঞ্চুরির একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তার মানে আগে আমরা এটা এটা পাইতাম না বা দেখতাম না, ঠিক আছে, আগে এটা এত অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে, আগে এই জিনিসটা এত অ্যাভেলেবেল ছিল না। ওকে, তার মানে এখানে মাস ওয়ার্ডটা পাইছি, তাই না, মাস পাইছি। আর এখানে দেখি নিচে কি আছে, ইন টার্ন ইন্টারন্যাশনাল ট্যুরিজম বিকেম দ্য কনসার্ন অফ এ নাম্বার অফ ওয়ার্ল্ড গভর্নমেন্টস। দেখেন, ইন্টারন্যাশনাল ট্যুরিজম মানে কি, আন্তর্জাতিক যে ট্যুরিজমটা আছে, এটা বিকেম মানে হয়ে গেছে কি, কি হয়েছে, দ্য কনসার্ন, কনসার্ন সবার জন্য কি একটা সচেতনতার জায়গা, বা সবার একটা কি আগ্রহের জায়গা, কিসের, অফ এ নাম্বার অফ ওয়ার্ল্ড গভর্নমেন্টস, মানে কি, এই নাম্বার অফ ওয়ার্ল্ড গভর্নমেন্টস মানে কি বোঝাচ্ছে বলেন তো? ওয়ার্ল্ড গভর্নমেন্টস মানে কি, মানে বিভিন্ন দেশের গভর্নমেন্টের কথা বলতেছে না, বা বিভিন্ন দেশের কথা বোঝাচ্ছে না, ওভারঅল মিনিংটা। ইন্টারন্যাশনাল ট্যুরিজমটা এখন অনেক দেশের কি হয়েছে, এটা চিন্তার জায়গা হয়েছে, বা একটা আগ্রহের বিষয় হয়েছে, কনসার্ন হয়েছে আর কি, মনোযোগের একটা জায়গা হয়েছে আর কি। সিন্স, যেহেতু, যেহেতু ইট নট অনলি প্রোভাইডেড নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, মানে যেহেতু এটা শুধুমাত্র কি নতুন এমপ্লয়মেন্ট অপরচুনিটিসই শুধু ক্রিয়েট করে না, প্রোভাইড করে না, মানে নতুন যে আপনার চাকরি বা নতুন যে কর্মক্ষেত্র তৈরি করছে, এটাই শুধু করে না, বাট অলসো সাথে সাথে কি করে, প্রডিউসড, উৎপন্ন করছে কি, এ মিনস অফ আর্নিং ফরেন এক্সচেঞ্জ, মানে একটা কি, ফরেন এক্সচেঞ্জ আর্ন করার একটা সিস্টেম তৈরি করছে, ঠিক আছে। জি ভাই। এখন দেখেন, এই দুটো সেন্টেন্স যদি আমরা পড়ি, এটা পড়ি আর এটা পড়ি, হ্যাঁ, তাহলে পসিবল আমরা কোন কোন অপশনে আমরা আইডিয়া করতে পারি। ধরেন আমরা আনসারটা জানি না, কোন অপশন হবে আমরা আনসারটা জানি না, তো পসিবল এখানে দেখেন আমরা মাস পেয়েছি, তাই না, মাস পাইছি, আর একটা কি পাইছি দেখেন, ফরেন এক্সচেঞ্জ পাইছি, ঠিক আছে, জি ভাই, 4 নম্বরটা। ঠিক আছে, ভাইয়া 4 নম্বরটা আমরা পসিবল ঠিক আছে, 4 নম্বরটা হতে পারে অথবা 2 নম্বরটা, হ্যাঁ। দুইটাই লাগছে। তো আমরা দেখেন এই দুইটা সেন্টেন্স থেকে কিন্তু আমরা শর্ট করে নিয়ে আসতে পারছি, তার মানে এখানে অপশন আছে কয়টা, 7টা, 7টার মধ্যে আমরা দুইটাতে আনতে পারছি না। জি
বুঝতে পারছি? এখন এই দুইটার মধ্যে কনফিউশন দূর করার জন্য আমাদের একটু উপরের দিক থেকে একটা সেন্টেন্স পড়ি, তারপর দেখি তো এটা তো বুঝতে পারি কিনা। কি বলছে? হিস্টোরিয়ানস সাজেস্ট দ্যাট, হিস্টোরিয়ানরা কি করে? সাজেস্ট করে, পরামর্শ দেয় বা অ্যাডভাইস করে কি, দ্য অ্যাডভেন্ট অফ মাস ট্যুরিজম। আবার কিসের কথা বলতেছে? মাস ট্যুরিজম। মাস ট্যুরিজম। অ্যাডভেন্ট, অ্যাডভেন্টের মিনিং ধরেন আমরা জানি না, তো ধরে নিলাম যে অ্যাডভেন্ট কোন একটা, মানে মাস ট্যুরিজমের কোন একটা কিছু কথা বলতেছে। মানে অ্যাডভেন্ট বিজ্ঞান, দেখেন অ্যাডভেন্টটা শুরু হয়েছে, ঠিক আছে? এটা শুরু হয়েছে কোথায়? ইন ইংল্যান্ড। কখন হয়েছে? ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। মানে দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় যদি অ্যাডভেন্ট হয়, তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন জিনিসটা কি পজিটিভ না নেগেটিভ বলেন তো? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে পজিটিভ। শৈল্পিক বিপ্লব জিনিসটা, এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ ভাই। পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, একটু মিউট করে রাখেন ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না আসে, হ্যাঁ? দেখেন এখানে এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যদি পজিটিভ হয়, তো আর এই জিনিসটা যদি অ্যাডভেন্ট হয়, তাহলে এই অ্যাডভেন্ট জিনিসটাও কি হবে বলেন তো? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বুঝতে পারতেছি? পজিটিভ মানে হবে। একটা ওয়ার্ডের মিনিং না জেনেও আমরা কি এইভাবে পজিটিভ নেগেটিভ একটা সেন্স ক্রিয়েট করে আনসার করে আসতে পারি এক্সাম, ঠিক আছে? দেখেন অ্যাডভেন্ট মিনিং আমরা জানি, অনেকে জানি না, তো ধরে নিলাম আমি জানি না, তো সেক্ষেত্রে কিভাবে করবো সেটা আমি বলতেছি। তো হিস্টোরিয়ান সাজেস্ট করছে কি, দ্য অ্যাডভেন্ট অফ মাস ট্যুরিজম বিজ্ঞান, মানে কি এই মাস ট্যুরিজমের অ্যাডভেন্টটা শুরু হয়েছিল। অ্যাডভেন্টটা শুরু হয়েছিল কখন শুরু হয়েছিল? এই যে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ইংল্যান্ড, তাই না? ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হয়েছে, তখন অ্যাডভেন্টটা শুরু হয়েছিল, ঠিক আছে? কিভাবে অ্যাডভেন্টটা শুরু হয়েছিল? দেখেন, উইথ দ্য রাইজ অফ মিডল ক্লাস অ্যান্ড কি, রাইজ অফ মিডল ক্লাস, মিডল ক্লাসদের কি উত্থানের মাধ্যমে, অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন। দেখেন কোন জিনিসটা অ্যাভেলেবল হয়েছে বলেন তো? ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন। বর্তমানে দেখেন এক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন মধ্যে কি আছে? কার আছে, তাই না? তারপরে হচ্ছে কি আছে? ট্যাক্সি। এগুলো হচ্ছে কি একটু এক্সপেন্সিভ। আর ইনএক্সপেন্সিভ কি বলেন তো? বাস, তাই না? যে ঢাকা শহরে আমরা যদি যারা চলাচল করি, ট্রেন। তো দেখেন তো ঢাকা শহরে 10 টাকা দিয়ে অনেক দূর যাওয়া যায়, আবার ওই সেম ডিস্টেন্স আপনার কি 100 টাকা 200 টাকা চাবে না যদি আমরা সিএনজি তে যাই? সিএনজি জি তো ভাই। ইনএক্সপেন্সিভ এখানে কোনটা? বাসটা না? জি। হ্যাঁ। তো এই অ্যাডভেন্টটা কখন হয়েছে? অ্যাডভেন্টটা কখন হয়েছে সেটা বলতেছে। অ্যাডভেন্টটা হয়েছে কখন? অ্যাডভেন্টটা শুরু হয়েছে কখন? যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হয়েছে, ঠিক আছে? আবার এটার সাথে সাথে মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সাথে সাথে কি কি ইমপ্রুভ হয়েছে দেখেন? রাইজ অফ মিডল ক্লাস, মিডল ক্লাসদের কি হয়েছে? ইমপ্রুভমেন্ট হয়েছে, উত্থান হয়েছে। আর কি অ্যাভেলেবিলিটি অফ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন, মানে তুলনামূলক যেটা মানে কম এক্সপেন্সিভ, ওই ট্রান্সপোর্টটা কি হয়েছে? ওইটা হচ্ছে অ্যাভেলেবল হয়েছে, সবাই ওটা ইউজ করতে পারে। তার মানে এই অ্যাভেলেবল ফর এভরিওয়ান, ঠিক আছে? দেখেন অ্যাভেলেবল, অ্যাভেলেবল জিনিসটা কি বলেন তো? সবার জন্য না, যেটা অ্যাভেলেবল জন্যই। মানে জনগণের জন্য না, একেবারে এক কথায় সহজভাবে নিলে। হ্যাঁ। আবার এখানে দেখেন তাহলে অ্যাডভেন্টার মিনিংটা আমরা কি আসতেছে বলেন তো, একটু আইডিয়া করেন তো অ্যাডভেন্টার আবির্ভাব। মিনিং। হ্যাঁ, আবির্ভাব। কি আসতে কোনো পারে? কিছুর উত্থান ঘটছে, উত্থান উত্থান। বা তাহলে উন্নতি সাধন উত্থান, হয়েছে। উত্থান এখানে ডেভেলপমেন্ট আসে না তাহলে বলেন তো? জি। জি ভাইয়া। বুঝতে পারছি? তো অ্যাডভেন্টার মিনিং আমরা ডিরেক্ট হয়তো জানি না, এই জন্য হচ্ছে কঠিন লাগছে আমাদের কাছে, কিন্তু অ্যাডভেন্টার মিনিং না জানলেও আমরা কিভাবে করতে পারি? এইভাবে করতে পারি যে এইটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় হচ্ছে, আবার দেখেন কিসের রাইজ হচ্ছে, দেখেন এখানে নেগেটিভ কোনো কথা বলা হচ্ছে? ডিক্রিজ, ডিক্রিজের কথা বলছে, রাইজের কথা বলছে, এটাও পজিটিভ। তার মানে অবশ্যই অ্যাডভেন্ট জিনিসটাও কি পজিটিভ ওয়ার্ড হবে, তাই না? বুঝতে পারছি? তাহলে দেখেন এখন আমাদের হচ্ছে কনফিউশন কোনটা ছিল? 2 আর 4-এর মধ্যে। এখন কি মনে হচ্ছে যে 4 নাম্বার আনসার হইতে পারে? পসিবিলিটি আছে? না, আচ্ছা। দুইটা হওয়ার সম্ভাবনা বেশি। 2 হওয়ার পসিবিলিটি বেশি না? জি, পসিবিলিটি বেশি মানে 2 নাম্বারই হচ্ছে আনসার, 2 নম্বর এটা মানে আছে। এইটুকু পরে মোটামুটি কনফার্ম হওয়া যায়, ঠিক আছে? জি জি। তার মানে কি আমরা ফিল্টার করতে হেল্প করলাম যে প্রথম সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্স থেকে আমরা দুইটা অপশনে আসলাম, সেখান থেকে আবার ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরেকটু পড়লাম। তার মানে আমাদের যেখানে কাজ শেষ, আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য আর পড়বো না। এটা একটা খারাপ অভ্যাস। কোনটা একটা খারাপ অভ্যাস বলুন তো? সবসময় মোর ক্লিয়ার হওয়ার চেষ্টা করা, বিশেষ করে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে, কারণ এখানে টাইম কম থাকে। তো আপনি যেটা বেশি ক্লিয়ার হতে যাবেন ওইটা দেখবেন পেঁচিয়ে ফেলবেন, ঠিক আছে? তো মোটামুটি প্যাসেজ 1 এর ক্ষেত্রে
এইটুকুই যথেষ্ট। ঠিক আছে, কিছু কিছু অপশনের ক্ষেত্রে একটু সময় বেশি দেওয়া লাগে, এই আর কি। আমরা বুঝতে পারছি জিনিসটা কি কঠিন লাগতেছে সো ফার? হ্যাঁ আগের চেয়ে বুঝতে পারছি। আগের থেকে আগের একটু চেয়ে কঠিন? না, আগের আগের চেয়ে একটু থেকে ভালোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমরা আমার এরকম সমস্যা হয়েছিল যে পুরো প্যাসেজ পড়ার পরে তারপরে আবার যখন আমি হেডিং গুলো করতেছি তখন দেখি যে না এইটা হবে, আবার ভাবি যে না ওইটা হবে। মনে হচ্ছে সবই হবে, তাই না? হ্যাঁ ওইটাই। দেখেন ফরেন এক্সচেঞ্জের কথা বলা আছে, আবার এখানে দেখেন এই কি যেন মাস ট্যুরিজমের কথা বলা আছে, কোনটা হবে? মানে এক কথায় হেডিং হওয়ার জন্য যেটা কি, হেডিং হওয়ার জন্য যেটা হচ্ছে কি সুইটেবল, ওইটাই হেডিং হবে। হেডিং হওয়ার জন্য কোনটা সুইটেবল, যে একটা প্যারাগ্রাফে ওইটা নিয়ে মেজর আলোচনা করা আছে। মেজর হ্যাঁ, আলোচনা মানে বুঝি আমরা পার্শিয়াল আলোচনা না, ওইটা কোনো সাইড রোলে না, ওইটা মেইন রোলে আছে। ঠিক আছে, এখানে কিন্তু ওই মেইন রোলে কি মাস ট্যুরিজমটাই আছে। আমরা যদি পরের সেন্টেন্সও পড়ি, দেখেন কি হবে, দ্য ক্রিয়েশন অফ দ্য কমার্শিয়াল এয়ারলাইন। কমার্শিয়াল এয়ারলাইনের হচ্ছে ক্রিয়েশন করে আমরা কি করলাম, ইন্ডাস্ট্রি ফলোইং। দেখেন এখানে আবার দেখেন এই যে কমার্শিয়াল এয়ারলাইন পড়ার পরে আবার মনে হবে কি, যে এখানে দেখেন এই যে কন্ট্রিবিউশন অফ এয়ারপোর্ট। এয়ার ট্রাভেল। এটা কেন হবে? এটা তো এটা সাব ব্রাঞ্চ। আলোচনাটা কেমনে বাড়তেছে এটা একটু খেয়াল করেন। মাস ট্যুরিজম নিয়ে কথা হচ্ছে শুরুতে, এটা শুধুমাত্র 20th সেঞ্চুরির একটা বৈশিষ্ট্য। তারপর হিস্টোরিয়ানরা মনে করেন বা হিস্টোরিয়ান সাজেস্ট করেন যে এটা শুরু হয়েছে কি রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়। কোন জিনিসটা, মাস ট্যুরিজম। ঠিক আছে, তার মানে এটা বিজ্ঞান করছে। ঠিক আছে, এবং এটা ডেভেলপমেন্ট হচ্ছে কোথায় সেটা বলতেছে, ক্রিয়েশন অফ কমার্শিয়াল এয়ারলাইন। কমার্শিয়াল এয়ারলাইন ইন্ডাস্ট্রি যখন তৈরি হয়ে গেল তখন কি হয়েছে, এটা ডেভেলপমেন্ট হয়েছে। তো এই ডেভেলপমেন্টটা কি এই কমার্শিয়াল এয়ারলাইনের ডেভেলপমেন্ট নাকি এই মাস ট্যুরিজমের ডেভেলপমেন্টটা? মাস ট্যুরিজম। এখন দেখেন এই ডেভেলপমেন্ট অফ জেট এয়ারক্রাফটের কথা বলছে, ঠিক আছে। আমার মানে এখানে আমি পুরোপুরি পড়ি নাই তো। এখন দেখেন এই জেট এয়ারক্রাফটেরও যদি ডেভেলপমেন্ট হয়, তো এই জেট এয়ারক্রাফটটা অ্যাভেলেবল হওয়ার ফলে তাহলে এটা হচ্ছে এক্সপেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়ে গেল না? মানে এই জিনিসটা সর্বজনের জন্য অ্যাভেলেবল হয়ে গেল না, বলেন তো? সবার জন্য অ্যাভেলেবল হয়ে গেল না? মাস কথাটার অর্থ কি, সবার জন্য অ্যাভেলেবল, তাই না? বুঝতে পারতেছি? জি ভাই। মনে হচ্ছে কনফিউশন আর বাড়তেছে নাকি? আমি ক্লিয়ার করি, হ্যাঁ ক্লিয়ার করি। শুরুতে কি আছে, মাস ট্যুরিজম হচ্ছে 20th সেঞ্চুরির ফিনোমিনন, 20th সেঞ্চুরি এটা বৈশিষ্ট্য। হিস্টোরিয়ানরা বলতেছে যে এই এই বৈশিষ্ট্যটা বা এই যে মাস ট্যুরিজমের যে এই ডেভেলপমেন্টটা আছে, এটা শুরু হয়েছিল কত সালে, কখন শুরু হয়েছিল, এই যে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তারপরে বলতেছে যখন আমরা হচ্ছে কমার্শিয়াল এয়ারলাইন তৈরি করলাম তখন এই জিনিসটা আরো বেড়েছে। এই যে এক্সপেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রাভেল, এটা তখন আরো কি এক্সপেনশন হয়েছে, এটা আরো তখন প্রশস্ত হয়েছে। তার মানে কথাটা ধাপে ধাপে আগাচ্ছে না? প্রথমে বলতেছে যে 20th সেঞ্চুরিতে এটা এটা শুধুমাত্র 20th সেঞ্চুরির কথাবার্তা। তারপর হিস্টোরিয়ান বলতেছে যে এখানে হচ্ছে এই ডেভেলপমেন্টটা শুরু হয়েছিল হচ্ছে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে ইংল্যান্ডে, তখন কিভাবে হয়েছিল সেটা বলছে যে রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন এটা হচ্ছে অ্যাভেলেবল হওয়ার ফলে। তারপর যখন হচ্ছে কমার্শিয়াল এয়ারলাইন তৈরি হয়ে গেল তখন এটা আরো এক্সপেনশন হলো ইন্টারন্যাশনালি। তারপরে দিস গ্রোথ, এই গ্রোথ মানে কি ডেভেলপমেন্ট, লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মেজর নিউ ইন্ডাস্ট্রি। ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে কি করলো, দেখছেন কি করলো? মেইনলি কোনটার গ্রোথের কথা বলতেছে বলার তো, কোনটা ডেভেলপমেন্টের কথা আসলো শেষ পর্যন্ত ফাইনালি? মাস ট্যুরিজমের না, ট্যুরিজমের না। ট্যুরিজমটা ভাই। বুঝতে জি পারছি। ভাই। ট্যুরিজমটা সর্বপর্যায়ে চলে যাচ্ছে না বলেন তো? মাস মানে কি সর্বপর্যায়ে যাওয়া না, জিনিসটা গণপর্যায়ে যাওয়া না? তো ওই জন্য হচ্ছে কি এই মাস ট্যুরিজমের ডেভেলপমেন্টটা হলো। ঠিক আছে, আর এখানে দেখেন এই যে এই এয়ারলাইন কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম, এটা একটা আংশিক অংশে আলোচনা করা আছে। ঠিক আছে, এটা জাস্ট এই সেন্টেন্সে আছে, হ্যাঁ। তারপর কি আর আছে, এটা নিয়ে কি তারপরে আলোচনা আছে? নেই, জাস্ট একটা সেন্টেন্সে আছে। ঠিক আছে, এটা কখনোই হেডিং হওয়ার সুইটেবল না। তো গ্রাজুয়ালি যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিচ্ছে, তো এইভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মাস ট্যুরিজমের ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, এভাবে কিভাবে আসতেছে আর কি। 20th সেঞ্চুরি এটা একটা ফিনোমিনন, এটা হচ্ছে শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়। তারপর ধীরে ধীরে যখন কমার্শিয়াল এয়ারলাইন তৈরি মানে বাড়লো, তখন এটা হচ্ছে কি হয়ে গেল, আরো ডেভেলপ হয়ে গেল। ঠিক আছে, ইন্টারন্যাশনালি চলে গেল। তারপরে এই যে গ্রোথটা হইলো, এইটাকে নতুন একটা ইন্ডাস্ট্রিতে নাম দিল, সেটার নাম হচ্ছে কি ট্যুরিজম। ঠিক আছে, তার মানে মেইনলি প্রোগ্রেসটা কিন্তু এইটারই। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি সবাই নাকি?
জি ভাইয়া বুঝতে জি ভাই। কোনটা কোনটা ব্রাঞ্চ এটা বুঝতে হবে। মানে এখানে আরো ইনফরমেশন আছে কিন্তু ওইটা হচ্ছে ব্রাঞ্চ ইনফরমেশন, এটা মেইন ইনফরমেশন না। মানে কোনটার আন্ডারে কোনটা এটা একটু বুঝতে বুঝতে হবে, ঠিক আছে? আমরা কোনো ব্রাঞ্চ নিয়ে কাজ করবো না, আমরা হচ্ছে মেইন নিয়ে কাজ করবো, ঠিক আছে? মেইন কোনটা হতে পারে। আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম কাজ করেন, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম কাজ করেন, প্রথম সেন্টেন্সটা পড়েন, লাস্ট সেন্টেন্সটা পড়েন। এরপরে যদি ক্লিয়ার না হয় আমরা আরেকটু সামনে আগাবো, ঠিক আছে? এই দুটো সেন্টেন্স পড়ে হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? ইচ এন্ড এভরি মানে ইচ এন্ড এভরি ওয়ান, সবাই। সবাই হ্যান্ড রেজ করি, ঠিক আছে? পড়া হয়ে গেলে, ফার্স্ট আর লাস্ট সেন্টেন্সটা পড়া হয়ে গেলে হ্যান্ড রেজ করবো। তারপর আমরা হচ্ছে এখান থেকে কম্পেয়ার করবো যে পসিবল কোন কোন অপশনটা আসতে পারে। আবার যেটা আমাদের আনসার হয়ে গেছে সেটা কেটে দেবো, ঠিক আছে? এবং আর কোন কোন আনসার হওয়ার পসিবিলিটি ছিল, যেরকম দেখেন এই যে এয়ার ট্রাভেলের কন্ট্রিবিউশন, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক আছে? ফরেন এক্সচেঞ্জ, এটার কথাও একটু ছিল, হ্যাঁ, এটাও একটু ছিল, এটাও বাদ হয়ে যাবে। মানে আপাতত বাদ দিয়ে আমরা দেখবো যে এগুলো, যেগুলো সাইড রোলে ছিল ওইগুলো আমরা কেটে দিই, ঠিক আছে? আচ্ছা, 10 জন হ্যান্ড রেজ করছে। যাদের হয়ে গেছে তারা একটু এই যে লিস্ট অফ হেডিং গুলো দেখেন, এই হেডিং এর মধ্যে থেকে কোন কোনটা পসিবল হইতে পারে, কোনগুলোর মধ্যে আপনার ডাউট হয়, বা ডিরেক্ট আনসার পেয়ে গেলে ডিরেক্টটা দেখেন কোনটা হইতে পারে, ঠিক আছে? রেসপন্স এত কম কেন? মানে যারা রেসপন্স করতেছেন না তারা কি বুঝতেছেন না? না ভাই, বুঝতেছি ভাই। পড়া হয়েছে, ওই হ্যান্ড রেইজের ভাই অপশনটা বুঝতেছি হচ্ছে। ভাই, কিন্তু মানে ধরতে একটু টাইম লাগতেছে এই আর কি। আচ্ছা, আমি বলছি যে এই যে এটা পড়া হয়ে গেলে হ্যান্ড রেজ করেন, তারপরে আপনি হচ্ছে হ্যান্ড রেজ করার পরে এগুলো মিলান, ঠিক আছে? আনসার একেবারে করার পরে হাত হ্যান্ড রেজ করতে বলবেন, ঠিক আছে? ও, আচ্ছা ভাই, আচ্ছা। শাহাদাত হুসাইন, পড়া হয় নাই? শাহাদাত হুসাইন, আপনি আছেন? হ্যাঁ ভাই, আছি, একটু নেটের সমস্যা করছে। আচ্ছা, অপু পাল, পড়া হয়েছে? জি ভাই, ভাই পড়া হয়েছে ভাই। ওকে, তাহলে তো হয়ে গেছে সবারই। তাহলে আমি আমি একটু পড়ি, তারপরে দেখি কোনটা আনসার হইতে পারে, আপনারাই বলবেন, হ্যাঁ? ট্যুরিজম টুডে হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি, ঠিক আছে? বর্তমানে যে ট্যুরিজমটা আছে এটা কি হয়েছে? গ্রোন করছে, মানে কি? এটা গ্রো করছে, ডেভেলপ হয়েছে। সিগনিফিকেন্টলি মানে কি? উল্লেখযোগ্যভাবে, হ্যাঁ, উল্লেখযোগ্যভাবে এটা কি হয়েছে? গ্রো করছে। কোথায়? ইন বোথ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইম্পর্টেন্স, মানে এটা হচ্ছে ইকোনমিক মানে অর্থনৈতিক, সোশ্যাল, হ্যাঁ, মানে কি সামাজিক গুরুত্বটা কি হয়েছে? এই বাড়ছে। কোনো কিছু গ্রো করা মানে কি? বাড়ানা, তাই না? কিরকম বাড়ছে? সিগনিফিকেন্টলি মানে উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। তার মানে বর্তমানে যে ট্যুরিজমটা আছে এটা বোথ ইকোনমিক এবং সোশ্যাল ইম্পর্টেন্সটা বাড়ছে, ঠিক আছে? এটা করার পরেই আমাদের একটা ফিল দিচ্ছে না যে এখানে অপশনে কোন একটা হেডিং যেন দেখছিলাম, তাই না?
জি স্যার। তারপরে জি তারপরে আমরা লাস্টটা একটু পড়ি। ট্যুরিজম হ্যাজ প্রোফাউন্ড ইম্প্যাক্ট বোথ অন দা ওয়ার্ল্ড ইকোনমি, ঠিক আছে। তার মানে কি, ট্যুরিজমের হচ্ছে প্রোফাউন্ড মানে বিশেষ ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, প্রভাব আছে কিসের উপরে? ওয়ার্ল্ড ইকোনমির উপরে। ইকোনমি মানে কি, অর্থনীতি না? আবার এখানে ইকোনমি দেখছি আমরা, ইকোনমিক। তারপর দেখতেছি বিকজ অফ এডুকেটিভ ইফেক্ট অফ ট্রাভেল অ্যান্ড দ্য ইফেক্টস অন এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এখানে কি আছে, কিসের কারণে? এডুকেটিভ মানে কি, পড়াশোনামূলক বা এই যে জ্ঞান অর্জনমূলক। কি আছে? ইফেক্ট ট্রাভেল করলে আমাদের নলেজ বাড়ে, আমাদের যে কান্ট্রি ট্যুর হয় না, ওখানে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়। তারপর দেখেন দ্য ইফেক্টস অন এমপ্লয়মেন্ট মানে কি, এমপ্লয়মেন্ট মানে কি, একটা ট্যুরিজম যদি হয় বা একটা যদি আপনার ট্যুরিজমের ক্ষেত্র তৈরি হয়, ওখানে কি একটা মানুষের চাকরি বাকরির সুযোগ হয় না, ওই রকম আর কি। তো এটার হচ্ছে ইফেক্ট আছে কিসের উপরে? দেখেন সোসাইটি ইটসেলফ, অন সোসাইটি। তো সোসাইটি মানে কি, সমাজ, ঠিক আছে। তাহলে সোসাইটির উপরে যদি এটার ইয়ে থাকে, আপনার ইফেক্টটা থাকে, তাহলে এটা কি সোশ্যাল ইম্পর্টেন্সের সিমিলার না? মানে সমাজের উপর যদি এটার একটা ইয়ে থাকে, ইফেক্ট থাকে, তো এটা সামাজিক গুরুত্ব বহন করে না? জি ভাই জি হ্যাঁ ওই যে বলেন। লাস্টের লাইনটায় অ্যাপোজিশন আছে, ওটা না পড়লেও ডিরেক্ট অ্যান্সার চলে আসে। হ্যাঁ, পজিশন আছে, এই যে এখানে বাদ দিয়ে দিই, অন দ্য অ্যান্ড অন ওয়ার্ল্ড সোসাইটি। ইকোনমি অ্যান্ড অন সোসাইটি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তারপরে দেখেন ইকোনমি পাইলাম, সোসাইটি পাইলাম একসঙ্গে। হ্যাঁ, ইকোনমি থেকে আমরা কি পাচ্ছি? ইকোনমিক, তাই না? হ্যাঁ, সোসাইটি থেকে পাচ্ছি কি? সোশ্যাল। সোশ্যাল, ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে এখানে আনসার কোনটা হবে বলেন তো? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল এক নম্বরটা। সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, এক নাম্বারটা। নাম্বার 1। আচ্ছা, আর কোনো অপশন পাইছেন যে আরেকটা হওয়ার পসিবিলিটি আছে, বা এই যে এই দুটো পড়ার পরেও মনে হয়? কারণ দেখেন, শুরু যেটা করছে শেষও ওইটা করছে, ঠিক আছে। তার মানে ইন্ট্রোডাকশন কনক্লুশন এই জিনিসটা নিয়ে করছে। তারপরে মেন আলোচ্য বিষয় মাঝখানে যাই পড়ি না কেন, এইগুলো নিয়ে বলার পসিবিলিটি বেশি, বা বলছেও তাই। যদি আপনি পড়তে চান আরো কনফার্ম হওয়ার জন্য পড়তে পারেন, এই বিষয়ে বলছে, ঠিক আছে। তো এখানে আর ডিসকাশনের দরকার নেই, এটা ডিরেক্টলি এটা হচ্ছে আনসার হবে। বুঝতে পারছি? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে নাকি? এইরকম আপনার মানে এত সিম্পল আমরা হচ্ছে কি প্যাসেজ 2 বা 3 এর ক্ষেত্রে নাও পাইতে পারি, প্যাসেজ 1 এর ক্ষেত্রে পাওয়া যায়। প্যাসেজ 1 এর ক্ষেত্রে পাওয়া যায়, যে সুবিধাটা পাবো আমরা ওইটা নেবো অলওয়েজ, ঠিক আছে। সব সময় পাবো না, দুই একটাতে এক্সেপশন আসতেই পারে। তো এই ডি এর ক্ষেত্রে সেম কাজ করি আমরা, প্রথম সেন্টেন্সটা পড়বো আর লাস্ট সেন্টেন্সটা পড়বো, ঠিক আছে। তো হয়ে তো গেল, পড়বেন আর হচ্ছে হ্যান্ড রেজ করবেন পড়া হয়ে গেলে, ঠিক আছে। পার্টিসিপেট করেন তাহলে ভালো লাগবে, তাহলে এখানে তো আমি ডিসকাস করতেছি অনেক ব্রিফলি, আপনারা পড়লে পরে আপনাদের এটা হচ্ছে কি ইমপ্রুভ হবে সবকিছু আর কি, চিন্তা ভাবনা। হ্যান্ড রেজ যারা করবেন তারা হচ্ছে এই যে লিস্ট অফ হেডিং এর এখানে চলে যাবেন, এই হেডিং এর ভিতরে। আর যেগুলো আমরা দেখেন পসিবল আনসার এবং যেগুলো ধরেন এলিমিনেট করছি, ওইগুলো কেটে দিছি। যেরকম ধরেন এই যে এটা আনসার হয়ে গেছে, এটা আনসার নিয়ে নিছি, এটা হচ্ছে আরেকটার হচ্ছে কি এক্সট্রা ইনফরমেশন হিসেবে ছিল একটা প্যারাগ্রাফে, এটা হচ্ছে কি ডিস্ট্রাক্টর ছিল, মানে এটা আনসার হয় নাই কিন্তু এটা কনফিউশন তৈরি করেছিল, এটা বাদ দিয়ে দিছি। তারপরে যে ফরেন এক্সচেঞ্জ এর একটা বিষয় ছিল, এই যে এটাই তো ফরেন এক্সচেঞ্জ, এটা বাদ দিয়ে দিছি। তারপরে যে এয়ার ট্রাভেলের একটা বিষয় ছিল, এটাও মোটামুটি ধরেন আমরা দেখছিলাম একটা সেন্টেন্সে বলা আছে, তো এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিছি। তার মানে পসিবল আনসার কোন কোন জায়গা থেকে থাকতে পারে? 3 থেকে থাকতে পারে, তারপরে কোন জায়গা থেকে থাকতে পারে? 3 আছে, 5 আছে, ঠিক আছে, তারপর কি 8 তো হয়ে গেছে, তারপর কি 7 আছে, তাই না? এইগুলো না, 3 আছে, জি ভাই। জি ভাই। 5 আছে আর 7 আছে, তাই না? কারণ এই যে আচ্ছা। কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল, এটা আমরা দেখছি যে এটা হচ্ছে পার্শিয়াল একটা ইনফরমেশন ছিল, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই যে এটাও, এই যে ফরেন এক্সচেঞ্জ, এটাও পার্শিয়াল ইনফরমেশন ছিল, ঠিক আছে। তো যেগুলো আমরা একটু মানে বাদ দিয়ে রাখছি সাইডে, তো পরবর্তী প্যারাগ্রাফ পড়তে গিয়ে যদি মনে হয় না ওইগুলো থেকেও আনসার হবে, তখন ওইটা আবার রিকনসিডার করবো, ঠিক আছে। কিন্তু ইনিশিয়ালি আমরা ওগুলো বাদ দিয়ে দেখবো যে এইগুলো
এই তিনটা থেকে মেলে কিনা, এই তিনটা থেকে মেলে কিনা। ঠিক আছে, হ্যান্ড রেজ করি আমরা। হ্যাঁ, হয়ে গেল। সবাই একটু হ্যান্ড রেজ করি। এটার আনসার আপনারা করবেন, তারপর আমি ডিসকাস করবো এটা, এবং কেন হলো ওইটাও আপনারা বিশ্লেষণ করবেন। কার কাছে মানে কোনটা আনসার মনে হয়, কেন মনে হয়। ঠিক আছে, লাবণী, আপনি পড়ান নাই? ভাই আমি পড়ছি, মানে হ্যান্ডরাইটিংটা করতে পারতেছি না। আচ্ছা, তাহলে সবার হয়ে গেছে পড়া। কোমর হোক স্যার, আপনি কি পড়ছেন? স্যার পড়েছি কিন্তু একটু আইডেন্টিফাই করতেই কমপ্লেক্স মনে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে থেকে দেখেন, এই যে 3 আছে, তারপরে কি 7 আছে, আর 5 আছে। ঠিক আছে, এই তিনটার মধ্যে দেখেন তো, এর বাইরে আপাতত যাওয়ার দরকার নেই, কারণ বাকিগুলো আমরা বাদ দিয়ে দিছি। এটা একটা আনসার হয়ে গেছে, এটা আনসার হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার না হইলেও এটা পাশাপাশি ছিল, একটা ইনফরমেশন একটা জায়গায় ছিল, ফরেন এক্সচেঞ্জ। আমরা যে আগের প্যারাগ্রাফটা পড়তে গিয়ে পাইছি, এটা পার্শিয়াল ইনফরমেশন ছিল, এটা এই জন্য বাদ দিয়েছি এক্সট্রা হিসেবে। তারপরে যে এই কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল, ওই যে এয়ার ট্রাভেলের যে ইয়ে আছে, যে জেট প্লেন, ওটার হচ্ছে ইমপ্রুভমেন্ট হইলো, কমার্শিয়াল ডেভেলপমেন্টটা হইলো, ওখানে কিছুটা কথা আছে, মানে এক সেন্টেন্স আছে, তো এটাও আমরা বাদ দিয়ে হিসাব করতেছি আর কি। আর এটা তো হচ্ছে এখানে এই নাম্বারের আনসার দেয়াই আছে। তার মানে পসিবল অপশন আছে, দেখেন 3 আছে, 5 আছে, আর 8 আছে, এই 7 আছে, এই তিনটার সেভেন মধ্যে। সেভেনটা কিছুটা মনে হচ্ছে কনফিউজ, আচ্ছা কনফার্ম না। আচ্ছা, কেন 7 মনে হচ্ছে বলেন তো? ওয়ার্ল্ড ইম্প্যাক্টে কিছুটা কথা মনে হচ্ছে এরকম। আচ্ছা, আর কেউ? হোসনে বলেন তো, এখানে এই দুটো সেন্টেন্স পড়ে আপনার কাছে কি মনে হয়েছে, যে এখানে পসিবল আনসার এই যে তিনটা অপশনের মধ্যে, এই 3, 5 আর 7, কোনটা হওয়ার বা কোন দুইটার মধ্যে বেশি মনে হয় যে এটা এই দুইটার মধ্যে থাকতে পারে? ভাইয়া 5 নাম্বারটা একটু মনে হচ্ছে। ফার্স্ট নাম্বার। আচ্ছা, নাদিম ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে কোনটা হওয়ার পসিবিলিটি আছে? 5 নাম্বারটা হওয়ার পসিবিলিটি। এটা হোমওয়ার্ক করছিলেন নাদিম ভাই এটা? হ্যাঁ, করছিলাম। তাহলে তো জানেন, তারপরও মানে ওইটা দেখছেন, মানে হয়েছিল তখন সবগুলো কারেক্ট হয়েছিল? না, সবগুলো হয় নাই, কিছু হয়েছে, কিছু ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা। সাদিয়া, সাদিয়া ইবনাথ, আপনার কাছে কি মনে হয় কোনটা হবে? ভাইয়া 5 নাম্বারটা। কেন, কেন বলেন তো একটু। ভাইয়া এখানে প্রথম লাইনে মেজর প্রবলেমের কথা বলা হয়েছে, প্রবলেম তো ইন আ সেন্স ডিফিকাল্টি। আর আবার নিচের দিকে এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছে, তো ইকোনমিক ইফেক্ট কোশ্চেনে দেয়া আছে, তো এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোসনে আপনার কাছে কেন মনে হলো বলেন তো? ভাইয়া আমি প্রথমে লাস্টের সেন্টেন্সটা দেখলাম, যেখানে লেখা আছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা খেয়াল করছি। আর হচ্ছে মানে ইয়া- এটা পড়ে আমার কাছে মনে হলো যে, আর উপরে ছিল ভাইয়া যে প্রবলেমের কথা, ফ্র্যাগমেন্টেশন, প্রবলেম, এইসব ওয়ার্ড গুলো দেখে। আচ্ছা, তার মানে এই যে 3, 5 আর 7 এর মধ্যে মানে মনে হচ্ছে যে এইটাই হবে। হ্যাঁ, তিন 3 বা নাম্বারটাতে এই যে ভাইয়া ওয়েট কনফিউশন, দিতে একদমই নাই কনফিউশন আর কি। আসতেছে না ওইভাবে, তাই তো? জি। আচ্ছা, তাহলে এটাই হবে, কনফিউশন না আসলে তো ভালো। আচ্ছা, কেন হবে আমরা যদি একটু ব্রেক ডাউন করি, ঠিক আছে, যারা এখনো বোঝেন না একটু খেয়াল করেন। হাইভার, যাই হোক, দ্য মেজর প্রবলেমস অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ঠিক আছে, মেজর প্রবলেম মানে কি, যেটা মেজর মানে কি সবচেয়ে বড় কারণ, বড় সমস্যা, প্রধান। প্রধান। ঠিক আছে, তো প্রধান যে প্রবলেম গুলো আছে কিসের, ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যেটা দ্যাট হ্যাভ হিডেন, কি আছে এই জিনিসটা, কি আছে, হিডেন আছে। তারপরে কি অবসকিওর,
দেখেন কোনো কিছু হিডেন থাকলে ওই জিনিসটা কি সহজে বোঝা যায় বলুন তো? কোনো কিছু হিডেন থাকে, কোনো কিছু যদি লুকায়িত থাকে, হুম, না, বোঝা যায় না। তাহলে ওটা কঠিন। রিকগনাইজ করা কি সুবিধা না কঠিন অসুবিধা ভাই। বলুন তো? তারপরে অসুবিধা। অসুবিধা। অবসকিওর যেগুলো ওইগুলো তো আসলে হিডেনের মতোই বা অস্পষ্টতা, তাই না? তো কোনো কিছু হিডেন আর অবসকিওর যদি হয় তাহলে ওই জিনিসটা কি রিকগনাইজিং এ সমস্যা হওয়ার কথা না, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হওয়ার কথা না? আবার দেখেন কিসের প্রবলেম, দেখেন প্রবলেম সলভ, এটার একটা সমস্যা কি আছে, যেটা হচ্ছে হিডেন আছে অবসকিওর আছে। তার মানে এই যে প্রবলেমস আর এই যে হিডেন অবসকিওর দেখে মনে হচ্ছে না যে ডিফিকাল্টি ইন রিকগনাইজিং? এখন এটুক তো জি ঠিক ভাই। আছে, এটুক বুঝলাম। তারপর দেখেন কমা দেওয়ার পরে কি বলতেছে, কমা দেওয়ার পরে কি বলতেছে, ইটস ইকোনমিক ইম্প্যাক্ট। এখন ইটস বলতে কাকে বোঝাচ্ছে? ইটস বলতে কাকে ট্যুরিজম বোঝাচ্ছে? ট্যুরিজম ট্রাভেল ট্যুরিজম। এন্ড ট্যুরিজম, ট্রাভেল এন্ড ট্যুরিজম। হ্যাঁ, ট্রাভেল ট্যুরিজম, তো ট্রাভেলটা ট্যুরিজমের আন্ডারেই তো পড়ে, তাই না? তার মানে ইটস ইকোনমিক ইম্প্যাক্ট, তাহলে কিসের ইকোনমিক ইম্প্যাক্ট হবে? এখানে ইটস এর জায়গায় দেন ট্যুরিজমস, ঠিক আছে, ট্যুরিজমস ইকোনমিক ইম্প্যাক্ট, ঠিক আছে। তাহলে কোন জিনিসটার ইকোনমিক ইম্প্যাক্টটা হচ্ছে হিডেন আছে বলেন তো? ট্যুরিজমের, ঠিক আছে, ট্যুরিজমের। তার মানে আমরা মোটামুটি কিন্তু এই সেন্টেন্স থেকেই বোঝা যাচ্ছে যে এইটাই হওয়ার পসিবিলিটি বেশি। কারণ যেটা হিডেন থাকে, যেটা লুকায়িত থাকে, যেটা অবসকিওর থাকে, ওইটাই তো আমাদের হচ্ছে কি প্রবলেমস ক্রিয়েট করে আন্ডারস্ট্যান্ডিং করতে, তাই না, বা রিকগনাইজ করতে, তাই তো? তারপরে যে ইটস বলতে এখানে বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা ট্যুরিজমের কথা বলছে, ঠিক আছে। আর ইকোনমিক ইফেক্টস, ইকোনমিক ইফেক্টস কোথায়? ইকোনমিক ইম্প্যাক্ট মানে ইকোনমিক ইফেক্টস। তার মানে এই সেন্টেন্স থেকে ক্লিয়ার না পুরোটা রিফ্লেক্ট করে? আর শুধু একটা সেন্টেন্স থেকে রিফ্লেক্ট করলেই যে আমরা আনসার নিয়ে নেবো এমনও না, কিন্তু এই সেন্টেন্সটা অন্য সেন্টেন্সের মতো না। এই সেন্টেন্সের একটা নাম আছে, খাতায় লেখেন, টপিক সেন্টেন্স। লেখেন কোন একটা প্যারাগ্রাফের শুরু যে সেন্টেন্সটা হয় ওটার নাম কি? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্সে অলওয়েজ একটা টপিকের শুরুটা হচ্ছে বলা থাকে যে এটাতে কি নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে, কি নিয়ে আলোচনা করা হবে। তো এই সেন্টেন্সটা অন্যান্য সেন্টেন্সের মতো না। এই সেন্টেন্সে কোনো বিষয় যদি হুবহু এভাবে মিলে যায় তাহলে পরীক্ষার হলে আর সময় নষ্ট করার দরকার নেই, ওইটাই হবে আনসার, ঠিক আছে। তো এটার গুরুত্ব অন্য সেন্টেন্সের তুলনায় অনেক বেশি, এই জন্যই আমরা এই টপিক সেন্টেন্সটা আগে পড়ি। তারপরে এটা হচ্ছে কি কনক্লুশন, ঠিক আছে, এখানে উপসংহার দেওয়া থাকে। দেখেন এখানে কি বলতেছে, নেচার নেচার অফ দিস ভেরি ডাইভার্সিটি, যে ডাইভার্সিটিটা হয়, মেক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আইডিয়াল ভেহিকলস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। দেখেন এখানে আবার ইকোনমিকের কথা বলতেছে না? তো ইকোনমিক ডেভেলপমেন্ট যদি হয় মানে অর্থনৈতিক উন্নতি যদি হয়, এটাও একটা ইফেক্ট না? অর্থনৈতিক উন্নতি হওয়াও একটা ইফেক্ট না? আর অর্থনৈতিক অবনতি হওয়া একটা ইফেক্ট না? ইফেক্টের টাইপস তো, তাই না? ইন ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজ, রিজিয়নস অর কমিউনিটিস। এখন এই যে এইটুকু পরে অনেকে যে ভাবতে পারেন যে এই ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, তাই না? ভাবতে পারি না? জি স্যার, শেষেরটা পরে আমি এটা হ্যাঁ। ভেবেছিলাম। স্যার জি লাস্ট ভাই। সেন্টেন্সটা একটু এটা এটা কনফিউশন দিচ্ছে। হ্যাঁ, এটা ভাবতেই পারেন। এখন দেখেন ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এই ওয়ার্ল্ড ইম্প্যাক্ট বলতে কি বোঝায়? যে পুরা পৃথিবীর উপরে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, তাই না? আর এখানে কি বলছে দেখেন, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন এ ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজ। তো ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজ, এখানে কি সব কান্ট্রির কথা বলা হচ্ছে? হুম, ওয়াইড ভ্যারাইটি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ কান্ট্রিজ, রিজিয়নস অফ কমিউনিটিস, ঠিক আছে। এখানে ওয়ার্ল্ড ইম্প্যাক্ট পার্শিয়ালি আসতেছে, কিন্তু মানে এখানে মেইন যদি এইভাবে বলতো যে এখানে কি ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, ঠিক আছে, এইভাবে ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজ না বলে যদি বলতো ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট বা ওয়ার্ল্ড ইম্প্যাক্ট বা এরকম, তখন আমরা একটু কনফিউজিং আরো বেশি হয়ে যেতাম। এখানে কিন্তু ভ্যারাইটি অফ কান্ট্রিজ এর কথা বলছে। ওয়াইড ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজে কি সব কান্ট্রি থাকবে বলেন? না ভাইয়া। সব কান্ট্রি কিন্তু থাকবে না, এই আর কি। আর আমরা যদি তারপরে ধরেন কনফিউশন আছে, ফর এক্সাম্পল আমরা ধরেন এই যে এই 5 আর 7-এর মধ্যে কনফিউশন আছে, এটা ক্লিয়ার করবো কিভাবে? তো তারপরে সেন্টেন্সটা আমরা যদি একটু পড়ি, দেখেন তো, তারপরে সেন্টেন্সটা যদি আমরা পড়ি দেখেন তো আরেকটু ক্লিয়ার হয় কিনা। এটা পড়েন তো আপনারা সবাই। সেন্টেন্সটা বড়, বেশ বেশ বড়, তাহলে তো প্যারাগ্রাফটাই পড়া হয়ে যাবে তখন তো ক্লিয়ার হবেই 100%। পড়েন তারপর।
এখানে একটু খেয়াল করেন তো, সিন্স, হ্যাঁ, যেহেতু ম্যানি অফ দিস বিজনেসেস, এখানে তো অনেকগুলো বিজনেসের কথা বলছে, রেস্টুরেন্টস, ফুড সার্ভিসেস, ট্রান্সপোর্টেশন, ফ্যাসিলিটিস, এগুলো বিভিন্ন বিজনেসের কথা বলছে। এগুলো বিজনেস কিভাবে আসছে বলেন তো? ট্যুরিজমটা ডেভেলপ করার কারণে, ঠিক আছে, এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করার কারণে এই রেস্টুরেন্টের বিজনেস আছে, ফুড সার্ভিসের বিজনেস আছে, অ্যাকোমোডেশন থাকার বিজনেস আছে। তো সিন্স যেহেতু ম্যানি অফ দিস বিজনেসেস অলসো সার্ভ লোকাল রেসিডেন্টস। আচ্ছা, আমাদের ক্যাম্পাস ভার্সিটি যেটা আপনার দিনাজপুর, তো আমাদের হচ্ছে ধরেন ক্যাম্পাসের সামনে যে বাসেরহাটের বাজারটা আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল, ওই বাজারে কি লোকাল যারা রেসিডেন্ট আছে তারা কি বাজারঘাট করে না? হ্যাঁ মানে করে। কম বেশি কম করে আর কি, দাম বেশি, এটা একটা প্রবলেম আর কি। দাম বেশি যদি না ধরেন তাহলে কিন্তু নর্মালি তারা করতো বা স্বাচ্ছন্দ্য বোধ করতো, ঠিক আছে। তো আবার আমি যেটা শুনছি যে লোকাল রেসিডেন্ট যারা তাদের কাছে আবার দাম কম রাখে, আমি শিওর না বিষয়টা, যাই হোক হোয়াট এভার। তো এখন এখানে বলতেছে দেখেন, সিন্স যেহেতু ম্যানি অফ দিস বিজনেসেস, এখানে যে বিজনেস গুলো আছে, ধরেন একটা যদি অ্যামিউজমেন্ট হয়, একটা যদি মিউজিয়াম তৈরি হয়, বা একটা যদি ঘোরার জায়গা তৈরি হয়, অ্যাট্রাকশনের জায়গা তৈরি হয়, তো ওখানে কি লোকাল পিপলরা যায় না বলেন? শুধুমাত্র মানুষ বাইরে থেকে আসে, যারা লোকাল আছে তাদেরকে সার্ভ করে না জিনিসটা? করে। ইভেন তারা ওখানে দোকানপাট খুলে বিজনেস করে, তাই না? সিন্স যেহেতু ম্যানি অফ দিস বিজনেসেস, এই যে উপরে যে বিজনেস গুলোর কথা বলা আছে, দোকানপাট এসব, অলসো সার্ভ করে, সার্ভিস দেয় কাদেরকে? লোকাল রেসিডেন্টস বা যারা, ঠিক আছে, তাদেরকে সার্ভ করে। যেহেতু তাদেরকে সার্ভ করে, দ্য ইম্প্যাক্ট অফ স্পেন্ডিং বাই ভিজিটর্স, তো ভিজিটর্সরা ওখানে যে স্পেন্ডটা করে, যে খরচটা করে, ঠিক আছে, ভিজিটররা যে খরচটা করে, ওই জিনিসটা ক্যান ইজিলি বি ওভারলুকড, এটা সহজে কি হয়, আন্ডার এস্টিমেটেড হয় বা ওভারলুক হয়, মানে চোখ এড়িয়ে যায়। যেরকম ধরেন করোনার সময়, করোনার সময় কি বাসেরহাটে যে বিজনেস গুলো ছিল এগুলো চলতো বলেন তো? না। চলতো না, তখন কিন্তু সহজে ওভারলুক করা যাইতো না, যে এখানে যে আমরা খরচ করতেছি বলে বিজনেস গুলো টিকে আছে, ওরা ওটা বুঝতো না। ওই যখন করোনা আসলো তখন স্টুডেন্টরা বাসায় ছিল, তখন কিন্তু ওরা ঠিক মতো হারে হারে বুঝতে পারছে বিষয়টা। তার মানে দেখেন, এটা ওভারলুক কখন হয়? যখন ভিজিটররা রেগুলার আসতেছে এবং লোকাল রেসিডেন্টরা ওখানে কেনাকাটা করতেছে, তারা ভাবতেছে যে মনে হয় আমরা কেনাকাটা করতেছি, ভিজিটরদের কোনো প্রভাব এখানে আসতেছে না। মেনলি হচ্ছে ট্যুরিজমের কারণে আমাদের কোনো ইকোনমিক মানে ইফেক্ট নাই, এক কথায় আমাদের বিজনেস বাড়তেছে না বা কমতেছে না, এটার কোনো মানে ইফেক্টই নাই। বিষয়টা এমন, কিন্তু বিষয়টা এমন না অ্যাকচুয়ালি। এই জিনিসটা যখন এই যে লোকাল রেসিডেন্টরা এখানে কেনা বেচা করতেছে বলে তাদের কাছে এটা মনে হতে পারে, কিন্তু এই জিনিসটা কি ওভারলুক করা হয়, আন্ডার এস্টিমেটেড করা হয়, কিন্তু বিপদে বললে তখন বোঝা যায়, বুঝতে পারছি? তার মানে এই জিনিসটা কি ডিফিকাল্ট না আন্ডারস্ট্যান্ড করা বলেন তো? যে জিনিসটা ওভারলুক করা হয়েছে এবং আন্ডার এস্টিমেট করা হয়েছে, যে জিনিসটা ওভারলুক করা হয়েছে এবং আন্ডার এস্টিমেটেড করা হয়েছে, ওই জিনিসটা কি মানে সহজে বুঝতে পারতেছে তারা, বলেন তো? না তাদের ভাইয়া। এলাকায় যে ইকোনমির যে প্রভাবটা ফেলতেছে, এই জিনিসটা কি তারা সহজে বুঝতে পারতেছে? ডিফিকাল্ট হয়ে গেল নাকি আপনাদের, মানে বেশি ব্যাখ্যা করতে গিয়ে, বলেন তো? না স্যার, এবারে তো ভাই বল। ইজি হয়েছে। আমি বুঝতে পারছি। না, কোনো রেসপন্স নেই এই জন্য। না স্যার, এবার মেইনলি বেশি ইজি। সহজভাবে যদি আমি বলি, মানে এটা অত ব্যাখ্যা করার মতো বিষয় না, তারপরে যদি সহজভাবে আমি বলি, যে একটা এলাকায় ধরেন লোকজন বাইরে থেকে ভিজিটররাও সে স্পেন্ড করে, আবার লোকাল রেসিডেন্ট তারাও তো কেনাকাটা করতেছে। যদি ভিজিটররা আসা বন্ধ না করে, তখন কিন্তু ওই লোকাল লোকজন বুঝবে না যে আমাদের কত উপকার হচ্ছে বা আমাদের বিজনেসটা গ্রো করতেছে কিনা। এটা অনেক সময় আন্ডার এস্টিমেটেড হয়। কিন্তু যখন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, যখন ধরেন বর্ডার ক্লোজ হয়ে যায়, যখন বিদেশিরা আসে না, বা যখন অন্যান্য এলাকা থেকে লোকজন ঘুরতে আসে না, তখন ওরা বুঝতে পারে বিষয়টা, যে আসলে ইকোনমির উপর ইফেক্ট আছে। আগে ধরেন বাজারঘাট ভালো করতে পারতো, এখন বিজনেস নাই, তার মানে কি তার ইনকামও নাই, ঠিক আছে। তার মানে ওই জিনিসটা কি সহজে তারা বুঝতে পারে, জিনিসটা ওভারলুক করে যাচ্ছে না বা আন্ডার এস্টিমেটেড করতেছে না? কোন জিনিসটা আন্ডার এস্টিমেট করতেছে? ইম্প্যাক্ট অফ স্পেন্ডিং বাই ভিজিটর্স। তার মানে এই স্পেন্ডিং মানে কি, এটা ইকোনমিক ইফেক্ট না? ভিজিটররা যে স্পেন্ডটা করতেছে, যে খরচটা করতেছে, দেখছেন এটা কিভাবে প্যারাফ্রেজ করছে, স্পেন্ডিং বাই ভিজিটর্স। তার মানে এই এই স্পেন্ডিং বাই ভিজিটর্স মানে কি ইকোনমিক ইফেক্টসটা না? হ্যাঁ। বুঝতে পারতেছি? তো এটার ইম্প্যাক্ট, ঠিক আছে, এটার ইম্প্যাক্টটা
এই ভিজিটররা যে ইম্প্যাক্টটা ফেলতেছে সেটা ওভারলুক করা হচ্ছে। তার মানে কি এটা ডিফিকাল্টি ইন রিকগনাইজিং। তার মানে এখন ক্লিয়ার না যে এখানে ওয়ার্ল্ড ইম্প্যাক্টের কথা বলতেছে না, এটা ডিফিকাল্টির কথাই বলতেছে। জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, ইন অ্যাডিশন আরো বহুত কিছু আছে, করে নিয়ে। তো আপাতত এইটুকু যথেষ্ট, যখন আমাদের যথেষ্ট হয়ে যাবে তখন আর আমরা দেখবো না, ঠিক আছে? কারণ আমরা এইভাবে পারফেকশন খুঁজতে গেলে আমাদের টাইম পাবো না, এক্সামে টাইম পাবো না। তখন অলওয়েজ টার্গেট থাকবে যে আমাদের যতটুকু বোঝা দরকার ততটুকু বোঝা হয়ে গেলে না। ইভেন এক্সাম হলে কিন্তু আমরা এক্সাম দিতে গেলে এই যে প্রথম ফার্স্ট আর লাস্ট সেন্টেন্স পড়ে যতটুকু বোঝা যায়, বা ফার্স্ট সেন্টেন্স পড়েই কিন্তু মোটামুটি সবগুলো রিফ্লেক্ট করতেছিল। তো এই জন্য কিন্তু আমরা এটা নিয়ে নিতে পারি, ঠিক আছে, টপিক সেন্টেন্স যেহেতু। ঠিক আছে, আচ্ছা, লাস্টটা আমরা করি, তারপর হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে আর কি আজকের মতো। ঠিক আছে, সেম কাজ, প্রথম সেন্টেন্সটা পড়েন আর লাস্ট সেন্টেন্সটা পড়েন। পড়ে হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ, পার্টিসিপেট করেন, তাহলে সহজ লাগবে জিনিসটা। হ্যান্ড রেজ করি সবাই, হ্যাঁ। জাকির পড়া হয়েছে? জি ভাই। জাকির, আপনার কি দুইটা ডিভাইস থেকে জয়েন করা নাকি? ভাই দুইটা থেকে করছিলাম, পরে একটা থেকে বের হয়ে গেছে, আমার আসলে নেটের একটু সমস্যা তো ভাই। ও আচ্ছা, দেখাচ্ছে দুইটাই আছে ফোন এই থেকে জন্য আর দেখছি কি। আর কি। ওটা তো কেটে দিচ্ছি যে। আচ্ছা, সমস্যা নেই। অপু, বুঝতে পারছি, পড়া হয়েছে। জি ভাই, পড়া হয়েছে। ওকে, নাদিম ভাই। আচ্ছা, আমাদের এখানে পসিবল অপশন কোনটা কোনটা বাকি আছে আমরা একটু দেখি, হ্যাঁ, দেখি তো। 3 নম্বর 7 নম্বর। আচ্ছা, এটা কিন্তু একটা আনসার ডিরেক্ট পাইছি, এটার হচ্ছে আনসার পাইছি আমরা, এটা আনসার পেয়ে গেছি, তাই না? এখন আর সাইডে ছিল এই যে কন্ট্রিবিউশন অফ এয়ার, এটা বাদ দিয়ে দিছিলাম, তারপরে যে ফরেন এক্সচেঞ্জ এটাও বাদ দিয়ে দিছিলাম, ঠিক আছে? তো তাহলে এখানে আছে কি 3 আর 7, তাই তো? 3 আর 7 এর মধ্যে কোনটার পসিবিলিটি আছে আমরা একটু দেখি। তো মোটামুটি বলেন তো যে কি মনে হচ্ছে, যে দুইটাই হওয়ার পসিবিলিটি আছে, না যে কোনো একটা আইডেন্টিফাই করতে পারছেন? এই দুইটা, এই দুই সেন্টেন্স পড়ে আর কি, ফার্স্ট আর লাস্ট সেন্টেন্স পড়ে কিছু বোঝা যাচ্ছে? হুম? ভাই ফার্স্ট সেন্টেন্স পরে বোঝা যাচ্ছে যে 2 নম্বরটা, 3 নম্বরটা, ট্রাভেল ফর দ্য ওয়েলথি। হুম। আর আর লাস্টে লাস্ট কিছুই তো নাই লাস্টে। ডোমেস্টিক ট্যুরিজম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ট্রাভেল ফর দ্য ওয়েলথি যদি আমরা ধরি, ঠিক আছে, তো তারপরেও এটা সম্পর্কে বলা আছে কিনা দেখি আমরা। ট্রাভেল ফর দ্য ওয়েলথি তো এখানে বলছে, মানে ওয়ান্স দ্য এক্সক্লুসিভ প্রভিন্স অফ দ্য ওয়েলথি, ঠিক আছে? দেখেন, ওয়ান্স দ্য এক্সক্লুসিভ প্রভিন্স অফ দ্য ওয়েলথি, মানে ওয়েলথিদের জন্য এক্সক্লুসিভ একটা প্রভিন্স। প্রভিন্স মানে কি? প্রভিন্স মানে বিভাগ বলে না, বা ক্ষেত্র বলে না, ঠিক আছে? ওয়েলথিদের জন্য একটা কি কোন এক্সক্লুসিভ একটা একটা, নির্দিষ্ট এলাকা। হ্যাঁ। তারপরে কি বলছে যে ওয়েলথি, তারপর কি বলছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। দেখেন, হ্যাভ বিকাম, এই তিনটা জিনিস একসাথে নিছে আর কি, ঠিক আছে? কি কি নিছে? প্রভিন্স অফ দ্য ওয়েলথি, তারপর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, হ্যাভ বিকাম কি, অ্যান্ড
institutionalized way of life for most of the population। তার মানে এই জিনিসটা পড়ে আমরা কি বুঝতেছি বলেন তো? এই জিনিসটা পড়ে কি বুঝতেছি ওভারঅল? এখানে ভার্ব কোনটা এটা ধরেন আগে, এখানে ভার্ব কোনটা দিয়ে শুরু? এই সেন্টেন্সে ভার্ব কোথায়? ভাই হ্যাভ ওই যে হ্যাভ। হ্যাভ বিকাম বিকাম হ্যাভ হ্যাঁ, তো এই সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হবে কেন? আমরা তো জানি কিভাবে ডিকোড করতে হয়। তো হ্যাভটা যদি আমরা নিই তাহলে কোন জিনিসটা, কোনো কিছু একটা হচ্ছে, তাই না? হ্যাভ বিকাম, তাহলে কোন জিনিসটা হ্যাভ বিকাম হলো? এটা সাবজেক্ট, তাহলে এর আগে, এর আগে আমরা কি কি আছে আমরা একটু দেখি। তো সাবজেক্ট কি, টোটালটাই যদি আমরা সাবজেক্ট ধরি তারপরেও তো মিনিংটা আনতে পারবো, তাই না? মানে এই জিনিসটা বা এই জিনিসগুলো কি হয়েছে, হ্যাভ বিকাম। এই জিনিসটা হয়েছে কি, অ্যান ইনস্টিটিউশনালাইজড ওয়ে অফ লাইফ। মানে ওয়ে অফ লাইফ যখন ইনস্টিটিউশনালাইজড হয়ে যায়, মানে প্রাতিষ্ঠানিক ভাবে ওয়ে অফ লাইফ হয়ে যায়, তার মানে ওই জিনিসটা লিখিত ভাবে হয়ে যায় বা একটা ধরেন সংবিধানের মতো হয়ে যায় না জিনিসটা। একটা একটা বিষয় বা একটা জিনিস যদি ইনস্টিটিউশনের আকারে চলে আসে তখন ওই জিনিসটার গুরুত্ব বাড়ে না? বুঝতে পারছি? এইটা হচ্ছে কিভাবে আসছে, ওয়ে অফ লাইফে কিভাবে আসছে, ইনস্টিটিউশনালাইজড হয়ে আসছে। তার মানে এই জিনিসটা কি একদম কি পরীক্ষিত ভাবে আসছে না একেবারে? ইনস্টিটিউশন যখন কোনো কিছু হয়ে যাবে তখন ওই জিনিসটার গুরুত্ব বাড়বে না বলেন? জি জি স্যার। তার মানে ফর মোস্ট অফ দ্য পপুলেশনের জন্য এই জিনিসটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। তার মানে কোন জিনিসটা হয়ে গেছে? এই ওয়েলদি, ঠিক আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আর একটু ক্লিয়ার হওয়া যাচ্ছে। এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে থামেন। ওয়ান্স দ্য এক্সক্লুসিভ প্রভিন্স অফ দ্য ওয়েলদি, ঠিক আছে। একটা সময় এই যে ট্রাভেল আর ট্যুরিজমটা মূলত এক্সক্লুসিভ প্রভিন্স ছিল কাদের জন্য বলেন তো? ওয়েলদিদের জন্য, ওয়েলদিদের জন্য। ঠিক আছে। তারপরে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হ্যাভ বিকাম অ্যান ইনস্টিটিউশনালাইজড ওয়ে অফ লাইফ ফর মোস্ট অফ দ্য পপুলেশন। মানে শুধু ওয়েলদিদের জন্য না জিনিসটা, দেখেন একটা সময় একদা ছিল এই জিনিসটা কাদের জন্য? ওয়েলদিদের জন্য ছিল, এক্সক্লুসিভ ছিল শুধু ওদের জন্য। এক্সক্লুসিভ মানে তো আমরা বুঝি সবার জন্য অ্যাভেলেবেল না, ঠিক আছে। তো এই যে ট্রাভেল আর ট্যুরিজমটা মূলত ছিল কাদের জন্য? ওয়েলদিদের জন্য। তারপরে কি বলতেছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হ্যাভ বিকাম অ্যান ইনস্টিটিউশনালাইজড ওয়ে অফ লাইফ, ঠিক আছে। এটা হচ্ছে সবার জন্য একদম ফিক্সড হয়ে গেছে আর কি। ওয়ে অফ লাইফে মানে তাদের জীবনের সাথে জড়িত হয়ে গেছে ফর মোস্ট অফ দ্য পপুলেশন, মানে বেশিরভাগ পপুলেশনের জন্য এটা কি লাইফের সাথে জড়িত হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে জিনিসটা। তো তার মানে এটা কি আসলে ওয়েলদিদের জন্য হচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে এখন? এই টপিক সেন্টেন্সে কি ট্রাভেল ফর ওয়েলদির কথা বলতেছে? এখানে জাস্ট না এটা একটা ভাই, পার্ট নিয়ে বলতেছে যে ওয়েলদিদের জন্য একটা সময় ছিল। মানে এটার মিনিং যদি আমি ওভারঅল বলি সহজভাবে, কি বলা যায়, যে ট্রাভেল আর ট্যুরিজমটা একটা সময় শুধুমাত্র এক্সক্লুসিভ ছিল কাদের জন্য? ওয়েলদিদের জন্য। কিন্তু এখন এটা কি ওয়ে অফ লাইফ হয়ে গেছে কাদের জন্য? ফর মোস্ট অফ দ্য পপুলেশন, মানে বেশিরভাগ পপুলেশনের জন্য এটা কি ওয়ে অফ লাইফ হয়ে গেছে, মানে সবার জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। তার মানে কি ট্রাভেল ফর ওয়েলদি হবে বলেন? না না এটা তো বাদ হয়ে যাবে, এটা তো বাদ হয়ে যাবে। তারপরে আমরা লাস্ট সেন্টেন্স পড়তে কিছু পাই নাই, তারপরে তারপরে আমরা পড়তে থাকি, ঠিক আছে। এই তারপরে সেন্টেন্সটা পড়ে দেখেন তো কি ধরা যায়। এটা পড়েন তো, এটুকু পড়েন তো। পড়ছি, কি বলছে, ইনফ্যাক্ট মূলত কি? জি পড়ছি। আচ্ছা, এখানে কি ম্যাকক্লোনটোস একজনের নাম আর কি, দাঁত ভাঙা উচ্চারণ। তারপর কি গোয়েলডেন, এটাও তো দাঁত ভাঙা। গোয়েলড নার, গোয়েলড নার, তারা কি করছে, সাজেস্ট করছে কোনো কিছু, দ্যাট ট্যুরিজম হ্যাজ বিকাম দ্য লার্জেস্ট কমোডিটি। কমোডিটি মানে কি, পণ্য, তাই না, যেটা সেল করা যায় ইন দ্য ইন্টারন্যাশনাল কি ট্রেড। এখানে কি বলছে, ইন্টারন্যাশনাল ট্রেড, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ওয়ার্ডটা আমরা পাইছি ফর ম্যানি নেশনস। এখন কোন দিকে টানতেছে বলেন তো?
জি ফর এ দুইটা পাওয়া সিগনিফিকেন্ট যাবে। নাম্বার অফ আদার কান্ট্রিজ ইট ইট র্যাঙ্কস সেকেন্ড অর থার্ড। কিছু কিছু দেশ আছে যেখানে আপনার এই যে ট্যুরিজম বা ট্রাভেল ইন্ডাস্ট্রিটা কি আছে, এটা র্যাঙ্কে কি সেকেন্ড অর থার্ড। ঠিক আছে, বুঝতে পারছি? মানে কিছু কিছু দেশ আছে আপনার কি নিয়ে ইনকাম করে, ওই ট্যুরিজম আর ট্রাভেল নিয়ে, যেমন মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো কিন্তু ট্রাভেল আর ট্যুরিজম নিয়ে ভালো ইনকাম করে। ঠিক আছে, এইটুকু পড়লে কি বোঝা যাচ্ছে নেপাল। যে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে এখানে ফর মেনি ন্যাশনালস এর কথা বলছে, ইন্টারন্যাশনাল এর কথা বলছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রেড মানে কি, এটা একটা বিজনেস হয়ে গেছে, ট্যুরিজমটা একটা বিজনেস হয়ে গেছে, এটা একটা পণ্য হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি হবে বলুন তো, হিস্ট্রি অফ ট্রাভেল তো এটা তো আগেই বাদ, তো ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম হবে না বলুন? স্যার কেন হবে বলুন তো? কারণ এখানে ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলছে, মেনি ন্যাশনাল কথা বলছে, আবার এক্সাম্পল দিয়ে বিভিন্ন দেশের নামও বলছে। দেখেন, মেজর সোর্স অফ ইনকাম ইন বারমুদা, গ্রিস, ইটালি, স্পেন, সুইজারল্যান্ড, মোস্ট ক্যারিবিয়ান কান্ট্রিজ। এখানে কি ওদের ম্যাক্সিমাম ইনকামটা আসে কি দিয়ে? ট্যুরিজম দিয়ে, তাই না? তো তাহলে ওয়ার্ল্ড ওয়াইড একটা কথা বলতেছে না, ইন্টারন্যাশনাল ট্রেড না এটা একটা? আর কি ফার্দার পড়ার দরকার আছে, মানে আরো ক্লারিফিকেশনের দরকার আছে? দেখেন তো বাকি যে অপশন গুলো, এই দুইটা হচ্ছে আনসার হয়ে গেছে, ট্রাভেল ফর ওয়েলথি হবে না, মাস্ট আমরা দেখলাম। তো ফরেন এক্সচেঞ্জের কথা এখনো সোফার পাই নাই, এটা ওই যে একটা প্যারাগ্রাফে আংশিক পাইছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে আবার কি, কন্ট্রিবিউশন অফ এয়ার, এটাও তো আংশিক একটা সেন্টেন্স আমরা পাইছিলাম, এটা তো হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে, তার মানে অবশ্যই অনলি অপশন এটাই থাকতেছে, তাই না? ঠিক আছে। তো লাস্ট অপশনটা দেখেন, এই যে ট্রাভেল ফর ওয়েলথে যখন হইলো না, আমরা এক্সামে কি করবো জানেন? এক্সামে আর মিলাইতে যাবো না, যে ট্রাভেল ফর ওয়েলথে যদি না হয় তাহলে কি হবে বলুন তো, এটা হবে। বুঝতে পারছি? একটু রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে কি আমাদের যে দুটা অপশনে, যে এটা এই আর্নিং ফরেন এক্সচেঞ্জ আমরা প্রথম আর লাস্ট সেন্টেন্স থেকে পাই নাই। আবার কি পাই নাই দেখেন, এই যে এয়ার ট্রাভেল, এটার কন্ট্রিবিউশন টু ট্যুরিজম, এটা কিন্তু একটা প্যারাগ্রাফে আংশিক পেয়েছিলাম, কিন্তু এটা কারো আনসার নেই। এইগুলো একটু রিস্ক ক্রিয়েট করতে পারে, কিন্তু মোটামুটি আমরা যে এই সেন্টেন্সটা পড়লে কিন্তু এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? এইটুকু পড়লে আমরা একদম কনফার্ম হয়ে যেতে পারতেছি না যে এটাই হবে আনসার? আপনার রেসপন্স নাই কেন, কঠিন লাগতেছে না? স্যার না স্যার, ঠিক আছে সব ঠিক। বুঝতে পারছি। জি স্যার, এখন এবার এখন বুঝতে বলেন তো, আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম, যে চারটায় চারটা কারো হয়েছে? জি ভাই, আমার হয়েছে। ভাই এটা কে আপনি? হচ্ছে পূজা। তাই নাকি? ভালোই তো, শুধু একটা হয়েছে ভাই। শুধু একটা। ভাই তারপরে তিনটা হয়েছিল, তিনটা, কে প্রথমবার আপনি? তিনটা হয়েছিল বাট ভাই দেব। আপনি তো ভালোই ভালোই বুঝতেছেন তাহলে। তারপর প্রথমবার তিনটা হয়েছিল, ভাই তারপর কি প্রথমে হইলো দিয়ে? একদিন ভাই করছি দুইটা হয়েছে। তারপর ভাই, তারপর চারটাই হয়েছে আচ্ছা, মানে নেক্সট আপনি টাইম হচ্ছে, আর কি। হ্যাঁ আপনি যখন আনসার দেখলেন তখন মনে হলো যে হ্যাঁ আরেকটাও বোঝেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো পারেন আপনি মোটামুটি। তারপরে জি ভাই। অন্যকে বলেন, আর কেউ আছেন? ভাইয়া ভাই তিনটা। আনসার হোমওয়ার্কে দেখার কয়টা পরে তো আসছিল? সবগুলোই গেছি ভাই। সবগুলো? Great. ভাই আমি হোমওয়ার্ক 2 দিন করছি, প্রথম দিন করার সময় দুইটা হয়েছিল, দুইটা হয় নাই। তারপরে হুম হুম। পরে আবার 2 দিন পরে করছি, দেখি যে যেখানে হয়েছিল ওইখান থেকে একটা হয় নাই, কিন্তু বাকি 2-3টার মধ্যে আবার দুইটা হয়েছে। এই যে এটার কথাই বলতেছেন, এটা 2 দিন চেষ্টা করছেন? জি ভাই। এই তো ভালো ইফোর্ট দিচ্ছেন তো, এরকম ইফোর্ট দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, অবন্তী আপনার কি অবস্থা? স্যার এটা আমার কাছে অনেক কঠিন লাগছিল, এখন মোটামুটি একটু। একটাও হয় নাই? ওই হচ্ছে দুইটা নাকি একটা জানি হয়েছিল, আর আপনি কি ওই যে পাচ্ছিলাম না। ইয়া আনসার করতে কি কি মাথা ঘুরে গেছিল, তারপর আর দেখেন না এরকম? হ্যাঁ কাইন্ড অফ। বুঝতে পারছি। তারপরে হচ্ছে খালেদা আক্তার, আপনি করছিলেন হোমওয়ার্ক? হ্যাঁ ভাইয়া, একবার করছিলাম, আমার হচ্ছে দুইটা হয়েছিল। আচ্ছা, গ্রেট। অপু, আপনি করছিলেন? ভাই আমি দেখছিলাম মানে একটু কঠিন লাগতেছিল তো, মানে এত বুঝতে পারি না আর কি, এখন একটু আচ্ছা আচ্ছা ইজি লাগতেছে। আচ্ছা, সমস্যা নাই। প্যাসেজ ওয়ানের লিস্ট অফ হেডিং সহজই পাবেন। ঠিক আছে, জি যেগুলো ভাই। বললাম এগুলো ফলো করবেন, তাহলে সহজ হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমরা দেখি লিসনিং এর হোমওয়ার্কটা একটু দিয়ে দিই, এখানে অ্যানাউন্স করে দিই।
আর রিডিং এর হোমওয়ার্কটা দিয়ে দেবেন। রিডিং হচ্ছে আরেকটা প্যাসেজ ওয়ান সলভ সলভ দেওয়া থাকবে, ঠিক আছে? লাস্ট আমরা কোন পর্যন্ত করছিলাম হোমওয়ার্ক রিডিং এর? ভাই একটা কথা বলবো। বলেন বলেন বলেন, ওয়েট করতেছি আপনার কথার জন্য। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমার এখানে নেটওয়ার্কের সমস্যা নেই। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ও ভাই, আমি ভাবছি হোমওয়ার্কের কথা বলতেছি। বলেন জাকির। বিষয়টা হচ্ছে যে ভাই আমাদেরকে স্পিকিং এর বিষয়টা একটু একদিন দেখাই দিলে আমরা হয়তো এটা শুরু করতাম আর কি। হ্যাঁ ডেফিনেটলি নেক্সট ক্লাসে স্পিকিং দিব, তারপরে বরঞ্চ ভাই হ্যাঁ স্পিকিং এর বিষয়টা একদিন আমাদেরকে একটু দেখাই দিলে বেসিকটা, তাহলে হয়তো আমরা শুরু হ্যাঁ করতে পারবো। ডেফিনেটলি হ্যাঁ ভাই, স্পিকিং হ্যাঁ স্পিকিং এর এই পার্ট ওয়ান জিনিসটা ডিসকাশন হবে, তারপর ভাই হচ্ছে স্পিকিং আপনার তারপর রাইটিং এগুলো তো দীর্ঘদিন লিসনিং প্র্যাকটিস হবে। করা লাগবে। হ্যাঁ হবে, সবকিছু গ্রাজুয়ালি হবে, সবকিছুই হবে। আপনারা যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে এগুলো করেন, ঠিক আছে? শেষ হওয়া ভাইয়া নিয়ে আপনার আমার চিন্তা করতে হবে না, লিসেনিং রেগুলার যদি করেন হোমওয়ার্ক তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, সবই হবে। কিছু বললেন? জি ভাইয়া। বলেন। ভাইয়া আমার লিসেনিং এর প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে অ্যান্সার ধরতেই পারতেছি না। লিসনিং কয়বার কি আমার ধরে- কথা শোনেন নাকি সেটা বলেন তো, আমার কথাটা শোনেন? হ্যাঁ, প্রথমে নর্মালি শুনি, প্রথমে তারপরে নর্মালি শোনার কথা বলছি। না না, প্রথমে হচ্ছে যে 0.7 বা 0.8 আমার তো মনে থাকে। হচ্ছে যে আপনি নর্মালি শোনেন, এটা সত্যি কথা মুখ দিয়ে বেরোয় আগে, ঠিক না? সত্যি না কথা আমি বলেন। আমি আমি কি হচ্ছে হ্যাঁ, কয়েকবার করে শুনি, কিন্তু হচ্ছে আমি আপনি ওই কি আমার আমার দেখানো পথ অনুসরণ করতেছেন? তাইলে আমি আপনাকে কিছু বলতে পারবো, আদারওয়াইজ নিচে যদি হ্যাঁ হ্যাঁ ওকালতি করেন ওইভাবে আমি আমি কিছু ট্রাই বলতে পারবো। করতেছি। ট্রাই করতেছেন বলতে কি প্রথমবারই আপনি একদম ফুল স্পিডে শোনেন নাকি? না না, আমি হচ্ছে দিয়ে রাখি ওটা যে 0.85 বা 0.75। ভয় যে পাবেন না আমাকে, ঠিক আছে? এই কারণ এই- ডায়াগনোসিস করতে পারবো না যদি ভুলভাল করে থাকেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের হোমওয়ার্ক লাস্ট কোনটা দেওয়া ছিল বলি, কোনটা দেওয়া ছিল? ক্যামব্রিজ 13, হুম। টেস্ট 1 থেকে 4, সেকশন 1 সলভ। আচ্ছা, এখানে কি অবস্থা আপনাদের? এক্সামের মতো করে দিয়ে দেখেন তো পারেন কিনা। মানে আমরা তো 3-4টা স্টেপে করতেছিলাম, ঠিক আছে? তো যাদের মোটামুটি ইমপ্রুভ দেখেন 7-8 হয়ে গেছে, যারা 7-8টা পারতেছেন তারা একটু এক্সামের মতো দিয়ে দেখেন তো, এক্সামে যে টাইমটা দেয় ওই রকম টাইমের মধ্যে দিয়ে দেখেন তো, ঠিক আছে? শুধু সেকশন ওয়ানটা কয়টা আসে, আমি 5টা 6টা আসে কিনা দেখেন তো। লিস ভাই আমি লিসেনিং গুলা হচ্ছে এক্সামের মতো করেই দিই প্রথমবার। মোটামুটি 6-7টা হয়, কোনোটাতে 8টাও হয়। আচ্ছা, দ্বিতীয়বার তাহলে তো শুনলে আপনি দেখা মোটামুটি যায় চলে যে গেছেন, এটা ইমপ্রুভমেন্ট ভালো হয়েছে। মানে 9-10টা 10 হয়। 10 পাচ্ছেন না তাই তো? ভাই হ্যাঁ, 10-10 মোটামুটি কখনো 2বার শুনতে হয়, কখনো 3বার শুনলে 10-10 হয়। আচ্ছা, তাহলে মানে আপনার আমি ওই যে করি কি, দেখেন। আনসার দেখি না ভাই, আমি হচ্ছে প্রথমবার দেখে ওটা হচ্ছে ইন্ডিকেট করি যে হ্যাঁ প্রথমবার আমি এতগুলা করলাম, দ্বিতীয়বার হ্যাঁ আমি এতগুলা পারলাম, হ্যাঁ তৃতীয়বার আপনার অ্যাপ্রোচটা আমার সবগুলাই ভালো পারলাম। লাগছে, আপনার দেন অ্যাপ্রোচটা হচ্ছে ভালো লাগছে। আমি আনসারটা দেখি। দেখেন, আপনার অ্যাপ্রোচটা ভালো লাগছে। এখন দেখেন, আপনি যখন একটা এইভাবে করবেন, সবার জন্য বলতেছি, যে ধরেন আপনার 5টা বা 6টা হচ্ছে, তার মানে আপনার দেয়ার ইজ কি প্লেস ফর ইমপ্রুভমেন্ট, আপনার হচ্ছে ইমপ্রুভমেন্ট করার মতো জায়গা আছে, যে আপনার টার্গেট থাকবে 8 9টা 10টা হওয়া। তার মানে আপনাকে আবার কি গতানুগতিক যেভাবে আমি গাইডলাইন করছি ওইভাবে শুনতে হবে, ঠিক আছে দেব? বুঝতে পারছি কিভাবে বলছি, স্পিড কমাই দিয়ে, জি ভাই, সেটা 0.95 হইলেও প্রথমবার হ্যাঁ। হ্যাঁ ওইভাবে আবার করতে হবে। যখন দেখবেন যে টেস্ট পরপর দিয়ে একই রেজাল্ট আসতেছে, তার মানে আপনার ল্যাকিংস আছে। ল্যাকিংস কোথায় আছে? প্রোনাউন্সিয়েশনের ল্যাকিংস আছে বা আন্ডারস্ট্যান্ডিং এর ল্যাকিংস আছে, জি ওই ল্যাকিংসটা আবার ধরতে হবে। ওইটা কয়েকটা ধরলে বলতে পারেন যে ভাইয়া কমন তো আসে না, কমন আসার দরকার নেই, হ্যাবিচুয়েশন একটা বিষয় আছে, অভ্যস্ততা একটা বিষয় আছে, ঠিক আছে? তো আপনি 10টা টেস্ট জি দেন, ভাই। ওইটা ইমপ্রুভ হবে না। অলওয়েজ দেখবেন যে আপনার থ্রেশহোল্ডটা বাড়তেছে কিনা। আপনার দেখেন এই 5-5টা 6টা হচ্ছে, তখন আপনি যদি আবার গতানুগতিক আগের মতো করেন, আমি যেভাবে বলছি ট্রেডিশনাল ওয়েতে, তারপরে দেখবেন যে আপনার ওয়ান হলেও ইনক্রিজ হচ্ছে। যদি ওয়ানও ইনক্রিজ না হয় তাহলে আপনি আমাকে ফলো করেন। আন্ডারস্টুড? জি ভাই। ইমপ্রুভমেন্টের ভাই জায়গা এই যে অলওয়েজ আমার রাখতে বিষয়টা হচ্ছে হবে। দেব ভাইয়ের মতো, আমি নর্মালি ভাই হুম। ভাই আমি দেব ভাইয়ের মতো নর্মালি হচ্ছে ভাই এক্সামের প্রসেস দিলে প্রথমবার হয়তো 7টা 8টা হয়, কখনো 10টা 8টা হয়ে হইলে যায়। না, সমস্যা হচ্ছে আমার আপাতত বানানের ভুল হয়ে যায় ভাই। বানান ভুল যায়, তাহলে বানানগুলো শিখতে হবে, ভাই নতুন যেভাবে বানানটা যে বানান। ভুল হয়ে যায় এটা হচ্ছে সমস্যা ভাই।
নতুন যে বানানগুলো মানে ভুল যাচ্ছে, যে বানানগুলো, ওই বানানগুলো লিখতে হবে বারবার, ওই বানানগুলো রাইটিং এ নিয়ে আসতে হবে, স্পিকিং এ নিয়ে আসতে হবে। একাডেমিক লেখেন না, একাডেমিক পরীক্ষার জন্য লেখেন বা যেটার জন্য লেখালেখি করেন, ওইটার মধ্যে নিয়ে আসবেন এই ওয়ার্ডগুলো, ঠিক আছে? মানে ইউজে নিয়ে আসতে হবে কথা, তাহলে বানানটা ঠিক হবে। আর বারবার করে লিখবেন, একটা পুরা খাতার একটা পেজ নিয়ে নেবেন ওই বানানের জন্য, এই বানানটা 100 বার লিখবেন, তাহলে ওই বানান বোঝা যাবে। ওকে, তাহলে 14, তাহলে আমরা 10 থেকে 13 হয়ে গেছে মোটামুটি, তাই তো? 14-এর আমরা তাহলে 14-এর চারটা যেটা আছে, যাদের হচ্ছে ধরেন 5টা 6টাতে আটকে আছেন তারা ট্রেডিশনাল ওয়েতে শুনবেন, ওইভাবে সলভ করবেন। আর যারা 7টা 8টা হয় তারা এক্সামের মতো দিবেন আগে, তারপরে একবার এক্সামের মতো দিবেন, তারপরে আরেকবার কি করবেন, আবার এক্সামের মতো দিবেন। যেগুলো মিসিং, যেগুলো দিলেন না, যেগুলো গ্যাপ গেল, ওইগুলো তখন ফাইন্ড আউট করবেন। তার মানে 2বার করে টেস্ট দিবেন তারা, ঠিক আছে? স্যার বুঝাতে আবার পারছি? হচ্ছে আজকে যেগুলো ছিল ওগুলাতে স্যার প্রথমবারই নর্মাল স্পিডে হচ্ছে 8টা বা 9টা করে হচ্ছিল, আর লাস্টে যে একটা বা দুইটা ছিল ওটা সাবটাইটেল দিয়ে পরের বার ঠিক করছি। আচ্ছা, পরের বার ঠিক করার সময় আপনার সাবটাইটেল দেখবেন না। আরেকবার হচ্ছে এক্সামের মতো দিবেন যদি গ্যাপ থাকে, ঠিক আছে? আচ্ছা যদি কোনোটা ঠিক আনসারই করতে না পারেন, ধরতে না পারেন, ওইটা হচ্ছে আবার কি করবেন, আবার অডিওটা প্লে করে আবার ওই ওই একটার জন্য দরকার হলে পুরো অডিও শুনবেন। আন্ডারস্টুড? আচ্ছা ওই নির্দিষ্ট স্যার। জায়গায় যাওয়ার দরকার নেই, পুরো অডিওটা আবার শুনবেন, এইভাবে আচ্ছা করেন। তার মানে আপনার কেমব্রিজ 14-এর যে চারটা টেস্ট আছে, চারটা টেস্টের সেকশন 1 থাকবে। এটা হচ্ছে এক্সামের মতো করে দিবেন প্রথমবার। ভাইয়া এটাতে রিডিং লিসেনিং সবগুলো? না না, লিসেনিং শুধু, ও আচ্ছা ঠিক ভালো করে ফলো করেন ইনস্ট্রাকশন। লিসনিং এর সেকশন 1, টেস্ট 1 যেগুলো আছে সবগুলো, যে চারটা আছে, এইগুলো এক্সাম মতো করে প্রথমে দিবেন। যদি দেখেন, যদি দেখেন না, আনসার মিলাবেন না প্রথমে, তো তারপরে আবার কি আরেকবার এক্সামের মতো দিবেন, যেগুলো গ্যাপ গেল, যেগুলো বাকি থাকলো, তো 2বার এক্সামের মতো দিয়ে তারপরে সাবটাইটেল দেখবেন বা হচ্ছে অডিও স্ক্রিপ্ট দেখবেন, আনসার একদম ফাইনালি দেখবেন, ঠিক আছে? তো 3বার এরকম করার পরে আপনি হচ্ছে আনসার দেখবেন, এইভাবে করেন, ঠিক আছে? আর ঠিক যাদের আছে এইভাবে করার পরে 5টা বা 6টা আসতেছে, তাদের আরো ইমপ্রুভ করার জায়গা আছে। তার মানে কি করবেন, তারা প্রথম যে টেস্টটা দিলেন, টেস্ট 1 এর সেকশন 1 ভালো করে খেয়াল করেন, সেকশন 1 দিলেন, এটা দিয়ে যদি আপনার মনে হয় যে এক্সামের মতো করে দিয়ে আমরা 5 হচ্ছে বা 6 হচ্ছে, তাহলে আপনি পরের টেস্টগুলো, টেস্ট 2 3 4, এগুলো সব কি করবেন, নর্মাল স্পিডে শোনার আগে স্পিড স্লো করে দিয়ে শুনবেন, তারপরে কোশ্চেনটা পড়বেন, তারপর নর্মাল স্পিডে সলভ করার চেষ্টা করবেন, তারপর অডিও স্ক্রিপ্ট দিয়ে সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? ট্রেডিশনাল ওয়েতে, ঠিক আছে? বুঝাতে পারছি? তারপরে আবার কি করবেন, টেস্ট 3-তে গিয়ে আবার এক্সামের মতো দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। বা ইমপ্রুভমেন্ট তো একদিনে হয় না, তখন আপনারা হচ্ছে পরের 1 দিন বা 2 দিন পরে এইভাবে করার পরে যখন দেখতেছেন যে 5-এ আটকে আছেন বা 6-এ আটকে আছেন, ওইটা আর টেস্ট ওইভাবে দেবেন, এক্সামের মতো করে দিবেন না। তখন আবার ট্রেডিশনাল ওয়েতে আমরা হচ্ছে কি রিপিটেডলি 3 4 বার করে শোনার পরে আনসার করবো। তারপরে ওইটা ইমপ্রুভমেন্ট যখন একটা লেভেলে যাবে, এখান থেকে আমরা নতুন প্রোনাউন্সিয়েশন শিখবো, নতুন ওয়ার্ড মিনিং শিখবো, এগুলো আমাদের ভোকাবুলারিতে অ্যাড করবো এবং আমাদের স্পেলিং গুলো, বানান গুলো বারবার করে লিখবো, এইভাবে আমাদের ইমপ্রুভমেন্টটা হবে, ঠিক আছে? তারপরে গিয়ে আমরা আবার ধরেন 3 4 দিন পরে আবার এক্সামের মতো করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, আর আমাদের আরেকটা কাজ থাকবে কি, আমাদের আরেকটা কাজ থাকবে যে দেখেন যেটা আমি দিলাম, কেমব্রিজ 14 আছে, এই 14-এরই আপনি সেকশন 2 আছে না, সেকশন 2-র অডিও গুলো আছে না, এই যে যে এই অডিওটা ইউটিউব থেকে সার্চ দিয়ে টেনে একবারে সেকশন 2-তে যাবেন। সেকশন 2-তে গিয়ে এই অডিওটা ওই রকম 4 বার শুনবেন, প্রশ্ন পড়ার দরকার নেই, কি আছে না আছে কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? কেউ যদি হোমওয়ার্কে এটা সলভ করে পাঠান, তার আমি জরিমানা করবো। আন্ডারস্টুড? হোমওয়ার্কে কেউ যদি এটা সলভ করে পাঠান, তার আমি জরিমানা করবো। কি করবেন, শুধু অডিও শুনবেন 4টা স্টেপে যেভাবে আমি বলছি, এটা আর আমি রিপিট করবো না, কিভাবে বলছি আপনারা জানেন। তো গেল, তো কোনটা, এখানে আপনার কেমব্রিজ 14-এ যে চারটা আছে, চারটা টেস্টে সেকশন 2-র অডিও গুলো শুনবো, আর সেকশন 1-এর এগুলো এক্সামের মতো করে টেস্ট দিব। ক্লিয়ার? এটা এটা গেল লিসনিং এর। আর রিডিং এর একটা কমপ্লিট টেস্ট থাকবে, রিডিং এর একটা কমপ্লিট টেস্ট দেওয়া থাকবে। রিডিং এর একটা কমপ্লিট টেস্ট আমি ফিক্স করে দিচ্ছি, প্যাসেজ 1 সলভ করবেন, আর রিডিং এর আমরা প্যাসেজ 2-তে যাব, তার আগে স্পিকিং আর লিসনিং এর একটা ক্লাস হবে নেক্সট। আর লিস্ট অফ হেডিং কোথায় আছে একটু খুঁজে নিয়ে কয়েকটা সলভ করতে হবে। প্যাসেজ 1-এ কোথায় আছে মানে এক্স্যাক্টলি মনে পড়তেছে না, দেখতে হবে, খুঁজতে হবে, ঠিক আছে? এগুলো তো হয়ে গেছে, তাই না?
আচ্ছা, আমরা 13-এ গিয়ে দেখি তো একটু। এটা কি দেয়া ছিল নাকি 13-এর টেস্ট 1? জি ভাই। 30 দেয়া ছিল। 3? ওটা তো পড়ছি। হ্যাঁ দেওয়া ছিল। এটা দেওয়া ছিল। এটা তো আমরা করছি। স্যার হচ্ছে হুম, রিডিং এ না স্যার, লিসেনিং এ 13 এর টেস্ট 1 to 4 দেয়া ছিল, আর রিডিং এ আমাদের 10 এর হচ্ছে টেস্ট 3 দেয়া ছিল। ওকে, দেখেন তো এটা করছেন নাকি কোকোনাট পাম? মনে হয় না। না ভাই, না স্যার, এটা না, করা এটা হয়নি। এটা না হয়নি। এটা করা হয় না। আচ্ছা, তাহলে এটা এটা করে আসবেন। এটা হচ্ছে কি রিডিং টেস্ট 3। এখানে কি কি কোশ্চেন টাইপ আছে আগে দেখে নিই, পারবেন কিনা। হ্যাঁ, নোট কমপ্লিশন পারবেন, টেবিল কমপ্লিশন। আচ্ছা, টেবিল আর নোটের মধ্যে একটু তফাৎ আছে, আমি একটু বলে দিই। তফাৎটা হচ্ছে দেখেন, টেবিলে এইভাবে পার্ট বাই পার্ট দেওয়া থাকে। আমরা করছিলাম না টেবিল কমপ্লিশনও দু একটা ক্লাসে? স্যার, জি করা ভাই। হয়েছে। করা হয়েছে, তাহলে আর কি বলবো, করবেন। ট্রু ফলস নট গিভেন করবেন। ট্রু ফলস নট গিভেন অলওয়েজ বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এই জিনিসটার তফাৎটা কি, যখন কোনো কিছু যদি এগ্রি করে তখন ট্রু, যদি কন্ট্রাডিক্ট করে তখন ফলস, আর ট্রু আর ফলস কোনোটা না হলে কি হবে, নট গিভেন। এইভাবে সিম্পলি নেবেন, ঠিক আছে? নট গিভেন কখনো খুঁজতে যাবেন না। নট গিভেন খুঁজতে গেলেই আপনি বিপদ পড়বেন। আর অলওয়েজ এই যে সবসময় 2টা বা 3টা হাতে নিয়ে আগাবেন, তা না হলে কিন্তু নট গিভেন পড়ে গেলে খুব বিপদ। ঠিক আছে? এগুলো ফলো করে কি উপকার হচ্ছে না বলেন? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর স্পিকিং এ আমি হচ্ছে নেক্সট ক্লাসে ইন্ট্রোডাকশন করে তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা স্পিকিং টানবো, ঠিক আছে? ওকে, আজকে এই ওকে স্যার। পর্যন্তই। কারো কোনো ভাই কথা গত আছে? হোমওয়ার্কে একটা কোশ্চেন ছিল ভাই। কি ছিল? ভাই গত হোমওয়ার্কে একটা কোশ্চেন ছিল আমার ভাই, ট্রু ফলসে। কোশ্চিন? কোশ্চিন হচ্ছে আপনি দিয়ে জি ভাই। রেখেন আমার ইনবক্সে বা এই যে গ্রুপে, আমি যখন সুইটেবল টাইম পাই তখন একটু সলভ করে দেবো, ঠিক আছে? ভাই কোশ্চেন বলতে জাস্ট জানা আর কি ভাই, যে 10-এর 3 নাম্বার টেস্ট করতে হয়। 10-এর 3 নাম্বার এখন তো সলভ করার টাইম একটু গায়ার আর কি। তো সলভ না ভাই, জাস্ট একটু শুনবো আর কি, আমি তো এটা অবশ্যই সলভ করছি কিন্তু বলেন কি শুনবেন। বিষয়টা হচ্ছে যে ভাই এখানে লেখছে যে ট্যুরিজম কন্ট্রিবিউট ওভার 6% অফ অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো আমরা হচ্ছে ভাই এখানে পেজের কোনটা মধ্যে কোনটা? পাইছিলাম যে ট্যুরিজম কন্ট্রিবিউট, এই এই যে এটা? 6 নাম্বারটা ভাই। আচ্ছা, জি ভাই। ভাই এখানে বলছে 6% কন্ট্রিবিউট করছে হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল গ্রোস প্রোডাক্টে, কিন্তু আমরা প্যাসেজে পাইছিলাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড করছে আর কি 6% গ্রোস। ও আচ্ছা, তো তাহলে এটা এটা কি হচ্ছে হবে আমরা বলো তো, নট, এটা কি হবে তাহলে? তো ফলস ভাবছিলাম প্রথমে আমি ভাই যে ফলস হবে, কারণ আমার তো 6% দেওয়াই আছে ইয়াতে message-এ। তাই? ফলস কেন ভাবছিলেন বলো তো? ভাবছিলাম যে 6%-এর কথা বলা আছে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এটা তো আসলে শুধু অস্ট্রেলিয়ার কথা বলছে। হুম, দেখেন প্যাসেজে কি অস্ট্রেলিয়ার কথা বলছে? অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের কথা বলা আছে কোথাও? না ভাই। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি আমি একটু বলতে যাই, প্যাসেজে কি পাইছেন? আমি তো এখানে কোন লোকেশনটা বলেন, আমি খুঁজে ভাই বের করি প্যাসেজে নাই। যে 6%-এর কথা বলা আছে ভাই দিয়েতে, আমরা সি কোন নাম্বার জায়গায়? প্যাসেজের নিচের দিকে ভাই। ওকে, ওইটা বি অথবা সি সি এ নাম্বার মনে হয় ভাই, প্যাসেজের নিচ বি থেকে বা 4 নাম্বার ইয়ে কোথায়? ভাই। হ্যাঁ, যে এখানে 4 নাম্বার 5%। দিস ইন্ডাস্ট্রি বলতে কাকে বোঝাচ্ছে? ট্যুরিজম ইন্ডাস্ট্রি, জি তাই না? ভাই। আচ্ছা, এটা কি করছে দেখি। দিস ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লিডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর। ঠিক আছে, লিডিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউটর, প্রডিউসিং ওভার 6% অফ ওয়ার্ল্ডস ন্যাশনাল প্রোডাক্ট। পৃথিবীর কি 6% ন্যাশনাল প্রোডাক্ট কি করে এটা প্রডিউস করে, অ্যান্ড অ্যাকাউন্টিং ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন এক্সেস অফ কি 422 বিলিয়ন। ঠিক আছে, 420। ডিরেক্ট ইনডিরেক্ট পার্সোনাল ট্যাক্সেস ইচ ইয়ার। এখানে মূলত এই যে 6%টা আপনার কমন পড়ছে, ঠিক আছে শুধু, তাই না? জি ভাই। ওয়ার্ল্ডস ন্যাশনাল প্রোডাক্ট, আপনার সেন্সটা এরকম হইতে পারে যে এটা ফলস কেন হয়েছে, তাই না? মানে এটা এটা এই যে ফলস দিছেন। ন্যাশনাল প্রোডাক্ট তো এটা আছে। এটা ফলস দিছেন কি জি মনে করে দিছেন, এটা আমি বলি যে এখানে জি আপনার ভাই। অস্ট্রেলিয়ানের কথা বলছে আর এখানে ন্যাশনাল, ওই যে ওয়ার্ল্ড ন্যাশনাল বলছে, তার মানে পৃথিবীর কথা বলা আছে, তাই না? এই জন্য ফলস জি দিছেন, ভাই। তাই তো? মানে জি ট্যুরিজম ভাই। ইন্ডাস্ট্রিটা কন্ট্রিবিউট করে কি, এখানে প্যাসেজে বলতেছে ওয়ার্ল্ডস এর 5%। ন্যাশনাল প্রোডাক্ট হিসেবে এটা 6% প্রডিউস করে, আর এখানে বলতেছে যে ট্যুরিজম কন্ট্রিবিউট 6% অফ অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এখন দেখেন,
আমি যদি এক্সাম্পলটা সহজভাবে দিতে চাই এখান থেকে বলি, তাহলে এখানে কয়েকটা বিষয় ট্রু ট্রু হইতে গেলে কয়েকটা বিষয় মানে একদম সেম টু সেম হওয়া লাগে। কোন বিষয় দেখেন, এই ট্যুরিজম কন্ট্রিবিউট করা লাগবে, অন্য কিছু কন্ট্রিবিউট করলে হবে না, ঠিক আছে? কি কন্ট্রিবিউট করতে হবে? ট্যুরিজমকে, তাই না? ট্যুরিজমকে কন্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? ওভার 6%, 6%-এর বেশি, ঠিক আছে? কোথায়? অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অস্ট্রেলিয়ান থাকা লাগবে, অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে যদি কোনো আরেকটা দেশের নাম থাকতো, এখানে যদি ব্রাজিল থাকতো, ঠিক আছে, তখন কিন্তু এই যে ব্রাজিলের কথা বলা আছে, অস্ট্রেলিয়ার কথা কিন্তু বলা নেই। এখন দেখেন, এই অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট সম্পর্কে মানে পুরো প্যাসেজে কোথাও আলোচনা করা আছে অস্ট্রেলিয়ান গ্রোস না ন্যাশনাল প্রোডাক্ট সম্পর্কে? 6% কমন পড়ছে, 6% আছে ওয়ার্ল্ডের। এখন দেখেন, এটা ফলস আপনি বলতে পারেন না, কোন সেন্সে আমি বলি, যদি এমনও তো হইতে পারে যে ওয়ার্ল্ডে 6% তো করেই, অস্ট্রেলিয়ারও 6% করতে পারে, করতে পারে না বাস্তবে? এখানে বলা আছে এরকম কোনো কিছু? করে না বলা আছে? না ভাই, বলা নেই। করে না বলা আছে? তাহলে ওই জিনিসটা তো না হইতেও ভাই, পারে, ওই জিনিসটা হইতে পারে না? জি, জি, হতেও পারে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা যদি হইতে পারে, তো এখানে দেয়া নেই ওই জিনিসটা, হবে কি হবে না আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। তো এখানে ওয়ার্ল্ডের কথা বলছে আর এখানে অস্ট্রেলিয়ার কথা বলছে, ঠিক আছে? এখানে যদি প্যারামিটারটা এখানে 6% থেকে 10% হইতো, আর এখানে যদি ওয়ার্ল্ডের কথা থাকতো, তাইলে কিন্তু এটা ফলস স্পষ্ট। কেমনে? কারণ ওয়ার্ল্ডস এর গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে এখানে বলছে 6%, আবার এখানে ওয়ার্ল্ডস এর গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে এখানে কি বলতেছে? 10%। তাহলে 10%। পার্সেন্টের তফাৎ হয়ে গেল, কিন্তু প্যারামিটার ওয়ার্ল্ডই থাকলো, ঠিক আছে? তখন ফলস। জি, বুঝতে পারছি? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে। ভালো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।